আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আচ্ছা, তো আমাদের বাস্তব সংখ্যার উপরে দুটা ক্লাস হয়েছে। আহ, আপনারা সবাই আশা করি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। খুবই আহ, আমরা ইজি ক্লাস নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, খুবই এনজয় করেছি ক্লাস। ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো আজকে আমাদের থার্ড ক্লাস। তার আগে আমি বলে নেই যে আপনাদের আহ, এই গ্রুপের মধ্যে কিন্তু আপনাদেরকে আমি বাস্তব সংখ্যার মানে বাস্তব সংখ্যার আমি পিডিএফ শিট দিয়েছি এবং হচ্ছে আহ, ইয়ে দিয়েছি, ইমেজ ফাইলও দিয়েছি, ইমেজও দিয়েছি। ইমেজটা কেন দিয়েছি? অনেকেই আছে পিডিএফ ডাউনলোড করতে পারে না, অনেকেই আছেন। হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করতে পারে না কারণ অ্যাপ থেকে অনেক সময় অনেকের ফোনে ডাউনলোড হয় না। ম্যাক্সিমামই পারে, 80% থেকে 90%ই ডাউনলোড করতে পারে। তারপরও 10 থেকে 20% আছে স্টুডেন্ট যারা আসলে ডাউনলোড করতে পারে না। শেষ পর্যন্ত ডাউনলোড করতে না পারলে আপনার ইমেজ ফাইল লিখে করতে পারেন আর কি। ঠিক আছে? আর যারা ডাউনলোড করতে পেরেছেন তারা তো ডাউনলোড করতেই পারলেন। আর আরেকটা বলি, অ্যাপ থেকে অনেকেই ডাউনলোড করতে পারা। আচ্ছা, অ্যাপ থেকে অনেকে ডাউনলোড করতে পারে না। সেক্ষেত্রে ক্রম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করেন, তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর সব কিছুই হচ্ছে ফিচার্ড অপশনে। আমার এই গ্রুপটা যে আছে, এই গ্রুপের ফিচার্ড অপশনে গিয়ে আপনারা কিন্তু সব কিছু পাবেন। যেমন এমপিবিয়ান জব ম্যাথ কোর্স জুন 2022 এই গ্রুপটা আছে না, এই গ্রুপে ঢুকে ফিচার্ড অপশনে সবগুলো সিরিয়ালি পাবেন, ক্লাসগুলো সিরিয়ালি পাবেন। এবং যেগুলো আমি এই যে পিডিএফ দেই বা ইমেজ ফাইল দেই, সেগুলো কিন্তু আপনারা সিরিয়ালি পাবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের থার্ড ক্লাস। আমাদের আজকে যেটা যেটা টাইপ আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ের যেই টাইপটা আমরা আজকে করব, যেহেতু চ্যাপ্টার টাইপ 5 শেষ হয়েছে, আমরা টাইপ 6 শুরু করব। ম্যাজিক ম্যাথ বইয়ের টাইপ 6 এইটা আছে হচ্ছে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। তো দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কোন ক্লাসে আসলে পড়ায়? অ্যান্সার হচ্ছে ক্লাস 5 এবং ক্লাস 6-এ। ক্লাস 4-এও আছে কিছুটা, ক্লাস 4, 5 এবং 6-এ দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। কিন্তু 4, 5, 6-এও পড়লেও অনেকেই আছি যে আমরা এখনো পর্যন্ত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না। তো তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, মানে এই প্রথম পার্টটা গুরুত্বপূর্ণ। আর যারা ইজিলি পারি তাদের জন্য তো কোনো সমস্যা নেই। টাইপ 3 করাবো, টাইপ 3 এই এই ইয়ার এগুলো সব টাইপ শেষ হয়ে গেলে টাইপ 3 করাবো, লাস্টে করাবো মৌলিক সংখ্যার টাইপটা। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। টাইপ 3 হচ্ছে মৌলিক সংখ্যার টাইপ, ওটা তো অবশ্যই করাতেই হবে, ওটা একটু বড় টাইপ তো ওটা রেখে দিয়েছি। আচ্ছা, তো টাইপ 6 আমাদের আহ, এই যে টাইপ 6-এর মধ্যে দশমিকের এই যে গুণ ভাগের যে বিষয়টা আছে এবং যোগ বিয়োগের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে দশমিকের যোগ বিয়োগ কিভাবে করে। আচ্ছা, দশমিকের যোগ বিয়োগ কিভাবে করে সেটা আগে আমি বলে দিই। প্রথমত দশমিকের যোগ বিয়োগ যেভাবে করে, যে 0 দশমিক মনে করেন আছে 0.2, যোগ 0 দশমিক মনে করেন আছে 5, যোগ মনে করেন এরপরে আছে 11.73, তারপরে আছে 0.0009, যোগ আছে মনে করেন। আচ্ছা, এই কয়েকটাই যোগ আছে, এই কয়েকটাকে যোগ করতে বলেছে, তার সাথে আরেকটা দেই, মনে করেন 5.0004। এগুলো সবগুলো যোগ করতে দিয়েছে। যোগ করার সিস্টেমটা কি? যোগ করার যেটা সিস্টেম, এইটাই হচ্ছে বিয়োগ করারও সিস্টেম। তাহলে যোগের সিস্টেম আর বিয়োগের সিস্টেমটা সেম, যেটা আমি ক্লাস 4-এ শেখাই আর কি। ক্লাস 4-এর স্টুডেন্টদেরকে শেখানো হয় যোগ বা বিয়োগের সিস্টেমটা। এটা কিভাবে করে? সেটা হচ্ছে যে উপর থেকে নিচ নিচ আকারে যদি আমরা লিখি 0.02, এটা যখন আমরা লিখবো, এরপরে যখন 0.5 লিখবো, আমাদেরকে মনে রাখতে হবে যোগ বিয়োগের বেলা দশমিকটা যাতে সবগুলো দশমিকগুলা যাতে বরাবর থাকে। এই দশমিকটা এই বরাবর যদি রাখেন তাহলে 0.5 এইভাবে করে লিখতে হবে।
মানে দশমিকগুলো যাতে বরাবর বরাবর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশমিকগুলো যাতে বরাবর থাকে, ঠিক আছে, দশমিকগুলো যাতে একেবারে বরাবর থাকে। 11.73 আছে, তার মানে 11, এইভাবে করে 11.73 আমাকে লিখতে হবে। মানে দশমিকে সোজা দশমিক বসাতে গেলে এই জায়গায় 1 1 দিতে হবে, 11.73 এভাবে করে। 0.009 আছে, তার মানে দশমিকের আগে একটা শূন্য আছে, পরে আছে দুইটা শূন্য, তারপরে 9। মানে দশমিকগুলো বরাবর থাকবে। তারপরে আছে 5.0004, তার মানে 5, এখানে 0.00 তিনটা শূন্য, তারপরে 4। মানে অন্য কিছুর মিলানো যাবে না, উপরে নিচে কি মিলাতে হবে বলেন তো? দশমিকগুলা মিলাতে হবে। এই দশমিকগুলা মিলানোর পরে আমাকে জাস্ট দেখতে হবে 4-এর উপরে আর কিছু নাই, তার মানে 4-এর উপরে কিছু নাই মানে শূন্য আমরা চিন্তা করতে পারি। 4-এর সাথে শূন্য যোগ করলে তো 4ই হবে, এটার উত্তরে একবারে একবারে এই পাশে ডান পাশে আমাদেরকে 4 বসাতে হবে। তারপরে এই 0 আর 9 যোগ করলে 9 আসবে। এখানে 0 0 3 আর 2, 3 আর 2 যোগ করলে আসবে 5। এখানে 0 0 7 আর 5 হচ্ছে 12, 12 আর 0 যোগ করলে তো 12ই আসবে, 12-র 2। আর এই যে দশমিক বরাবর দশমিক, দশমিক আমরা বসাই দিব। 12-র 2 হাতে তো 1 আছে, 5 আর হাতের 1 মিলে 6, 6 আর 1 হচ্ছে 7, তাহলে এখানে 7 বসতেছে, আর এই বরাবর হচ্ছে 1 বসতেছে। ক্লিয়ার? বুঝেছি সবাই? বুঝেছি কিনা আমি একটু জানতে চাই, সবাই কি বুঝতে পেরেছি? যে জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে দশমিক বরাবর যাতে দশমিকগুলো থাকে, আর কিছুই চিন্তা করতে হবে না আমাকে। দশমিক বরাবর দশমিক থাকলে নর্মাল যোগ, তারপরে নর্মালি আমরা যোগ করে ফেলবো, তাহলেই আমাদের দশমিকের যোগ হয়ে যাবে। সেটা যত বড়ই দশমিকের যোগ হোক না কেন, একেবারে একেবারে এইভাবে করে আমরা দশমিকের যোগ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তো আমি বলেছিলাম এটা ক্লাস 4 এবং 5-এ আমি শেখাই। তো আমি মনে করি না যে আরো একটা শেখাতে হবে, একেবারে সবগুলোই এরকম, যে দশমিকগুলাকে দশমিক বরাবর রাখার জন্য, আর বাকিগুলা জাস্ট আমরা মানে ওই অনুপাতেই লিখতে থাকবো, আর কিছু না। দশমিক যাতে দশমিক বরাবর থাকে, এই জিনিসটাই আমাদেরকে রাখতে হবে, আর কিছুই নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা আমরা যদি এবার বলি যে বিয়োগের কথা, মনে করেন আপনার কাছে আছে 7.5, হ্যাঁ, এইটা থেকে বিয়োগ করতে বললো, মনে করেন 5.732, এটা বিয়োগ করতে বললো, তাহলে বিয়োগ করবেন কিভাবে করে? আচ্ছা, এইটা এইটা মনে করেন যে 7, তো এটা আরেকটু বাড়াই দিই, ঠিক আছে, মনে করেন 27.5, 27.5 থেকে আপনাকে বিয়োগ করতে বললো 5.732, এটা কিভাবে বিয়োগ করবেন? বিয়োগের বেলা সেম কাহিনী, 27.5 উপরে লিখবো, এই দশমিক বরাবর দশমিক লিখবো, তাহলে দশমিকটা কিন্তু এই বরাবরই থাকবে, তাহলে দশমিকের আগের 5টা 7-এর নিচে আসবে, আর 7 3 2 এইভাবে করে থাকবে। তার মানে এই দুটার বিয়োগ হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। ক্লিয়ার? মানে দশমিক বরাবর সবসময় দশমিক বসাবো, 27.5 যে আমরা 27.5 বসালাম, ক্লিয়ার, 27.5 বসালাম, আর বিয়োগ হচ্ছে 5.732, তাহলে দশমিকের বরাবর আমরা দশমিকটা বসাবো, তাহলে 5টা এই পাশে আসলো, 7 3 2 এই পাশে লিখলাম। এখন জাস্ট নর্মাল বিয়োগ করব, কিন্তু উপরে দেখেন 3, আর উপরে কিছু নাই মানে আমরা চিন্তা করব এখানে শূন্য আছে, কারণ দশমিকের পরে শূন্য বসালেও মানের কোনো চেঞ্জ হয় না। কোনো জায়গায় যদি দশমিকের পরে যদি কিছু না থাকে, ওগুলোতে শূন্য আছে, আপনি চিন্তা করবেন কি আছে, চিন্তা করবেন শূন্য, শূন্য চিন্তা করবেন। এখন আপনি জাস্ট নর্মালি বিয়োগ করেন, দেখেন এখানে হচ্ছে এই 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাই 10 থেকে 2 বিয়োগ করব। 10 থেকে 2 বিয়োগ করলে 8, এটা দুই প্রসেসে করা যায়, ওই যে ধার নিয়ে নিয়ে। আরেকটা হচ্ছে নর্মাল প্রসিজিওর, যে শূন্যকে মনে করবো 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে থাকলো 1, এই 1 এখানে যোগ করব 4, তার মানে 10 থেকে 4 বিয়োগ করলে আসবে হচ্ছে 6, হ্যাঁ, হাতে থাকলো 1, এখানে হইলো 8, 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7, হাতে থাকলো 1, এখানে হইলো 6, 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1, আর এখানে তো হাতে নাই, তার মানে হচ্ছে 2, তার মানে 21.768, 21.768, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি তো? সবাই পারছি, আরে অস্থির। শিউলি পারছে, রাশেদুল পারছে, জেসমিন সুলতানা পারছে, জান্নাতুল পারছে, ভেরি গুড। আচ্ছা, মারুফ হাসান তো আগেও পারছে, আয়ুব আলীও আগে পারছে, হ্যাঁ, আচ্ছা, তারপরে বর্মন আগে পারছে, শবনম মুস্তারি আগে পারছে। আচ্ছা, ভেরি গুড, সুন্দর 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 সুন্দর, সবাই পারছি তাই না? ওয়েল ডান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ঘটনাটা আমরা আমরা এই ঘটনাটার সাথে আমরা কি এইটা পারবো না? যদি আমাকে কেউ বলে 75 থেকে মনে করেন 5.0032 বিয়োগ করতে, পারবো কি পারবো না? হ্যাঁ,
75 থেকে এইটা আমাকে বিয়োগ করতে বলছে, পারবো? অবশ্যই পারবো। দেখেন 75-এ কি কোনো দশমিক আছে? আপনাদেরকে আগে বুঝতে হবে 75-কে আমি দশমিক সংখ্যা হিসাবে লিখতে চাইলে কিভাবে লিখতে পারবো বলেন তো? সেটা কি 75.0000 এইভাবে লিখতে পারবো না? এখানে দশমিকের পরে যেহেতু 1 2 3 4টা ডিজিট আছে, তাই আমি 4টা শূন্য বসাই দিলাম। ক্লিয়ার? মানে 75-কে আমি 75-কে 75.4টা শূন্য বসাই দেবো। শেষ, কাহিনী শেষ। মাইনাস এই যে দশমিকের বরাবর বরাবর দশমিক, এখানে যেহেতু 5 আছে, 50032 বিয়োগ করলেই হয়ে যাবে। এখন জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে যে 10 থেকে 2 বিয়োগ করলে 8, তারপরে হাতে থাকলো 1 4, 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6, হাতে থাকলো 1, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকলো 1, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকলো 1, 5 থেকে 5 থেকে আমাদের যদি এই 6 বিয়োগ করা যায়, 15 থেকে 6 বিয়োগ তাহলে হচ্ছে 9, হাতে থাকলো 1, তার মানে 6। ক্লিয়ার? আরে অস্থির তো সবাই পারে দেখি, আরে অস্থির, খুবই সুন্দর। 69 দশমিক ওকে, না যারা আগে পারবে কমেন্ট করলে সমস্যা নাই। 69.9968, ওকে 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 ওকে, ভেরি গুড। 69, তাহলে আমাদের আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন? মানে কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমরা কি দশমিক সংখ্যা আকারে লিখতে পারি না? যে 75.0, এখানে যেহেতু দশমিকের পর চারটা 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 মানে অঙ্ক আছে, তাই দশমিকের পরে আমি 4টা শূন্য বসাইয়েছি। যদি এখানে দুইটা যদি স্থানাঙ্ক যদি থাকতো, দুইটা যদি অঙ্ক থাকতো, তাহলে দুটা বসাইতাম। ক্লিয়ার? বুঝে গেছেন? আচ্ছা ঠিক আছে, এইভাবে করে কিন্তু দশমিকের যোগ বিয়োগ ক্লিয়ার। আচ্ছা, দশমিকের যোগ বিয়োগ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন আমরা যদি বলি দশমিকের গুণ ভাগের বিষয়টা, দশমিকের গুণ আর ভাগের বিষয়টা, তাই না? আচ্ছা, দেখা যাক যে দশমিকের যোগ বিয়োগের কিছু কোশ্চেন আছে কিনা, তারপরে গুণ ভাগে যাই। এখানকার কোশ্চেনগুলোর একটু আমরা অ্যান্সার দিই। দেখেন 1.1 আছে, তারপরে 0.01 আছে, 0.01 আছে, তারপরে 0.0.011 আছে। এগুলো যোগ করলে কি হবে বলেন? এগুলো যোগ করলে আমাদের আসলে কি হবে? কি হবে? এই 1 বরাবর 1, 1 আর 1 হচ্ছে 2, 100 মানে 1, এখানে দশমিক, এখানে 1, তার মানে 1.121, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 1.121 মানে ঘ নাম্বারটা, রাইট? 1.121, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমাকে জাস্ট দশমিকগুলো 1 বরাবর বসাতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, ওয়েল ডান। আচ্ছা আচ্ছা, যদিও দশমিকের যোগ বিয়োগ শিখাইছি, দুর্ভাগ্যজনক দশমিকের যোগ বিয়োগ তো পরীক্ষা আসে না, একবারই যোগ আসছে। আমাদেরকে এখন রওনা দিতে হবে দশমিকের গুণ এবং ভাগে। তো দশমিক গুণ এবং ভাগে রওনা দেওয়ার আগে দশমিকের গুণটা আগে শিখাই নেই, গুণটা তো বেশি সহজ, গুণটা দেখেন আগে। আচ্ছা, গুণটার বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আপনার কাছে আছে 0.4 আর আপনার কাছে আছে 1.2, এই দুইটা গুণ করলে কি হবে দেখেন। গুণ করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এখন থেকে গুণ করবেন, আরে মজা পাবেন, বলবেন যে আসেন আপনি যে কোনো গুণ দিবেন, আমরা তো পারবো, দশমিকের গুণ কোনো বিষয়ই না। কি করবেন? সবাই পারবেন। এটা কি, এইটাকে দশমিক ছাড়া কি, এটাকে দশমিক ছাড়া যদি বলেন, এটা কে আসলে, এটা কি কি আছে বলেন তো? মানে মনে মনে মানে লিখেন লিখেন তো, মানে এটা দশমিক ছাড়া এটার নাম কি? এটা যদি দশমিক না থাকতো এটা কি হতো? এটার মান কত হতো? দশমিক না থাকলে এর মান কত হতো? দশমিক না থাকলে এর মান কত হতো? রাইট, দশমিক না থাকলে এর মান হতো 4। দশমিকটা যদি না থাকতো এটার মান হতো 4। আচ্ছা, এইটা দশমিক না থাকলে এর মান কত হতো? 12। তার মানে এর মান হতো 4 আর এর মান হতো কত? 12। এই 4 আর 12 আপনি গুণ করে দিবেন, 4 12 গুণ করলে কত হয় বলেন তো? 48 হয়। দশমিকটা বাদ দিয়ে আপনি আগে গুণ করবেন। ক্লিয়ার? বুঝছেন? দশমিক বাদ দিয়ে আপনি আগে গুণ করবেন। গুণ করার পরে করবেন কি,
এই দশমিকের পরে কয়টা করে অঙ্ক আছে সেগুলো আপনি হিসাব করবেন। এখানে দশমিকের পরে একটা অঙ্ক, এখানে দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে মোট দশমিকের পরে কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক। তাহলে এইখান থেকে ডান পাশ থেকে দশমিকের আগে 2 ঘর আগে একটা দশমিক বসাবেন। যেহেতু দশমিকের পরে এখানে দুটো অঙ্ক, তার মানে উত্তরও দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, তাই ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবো। সামনে যেহেতু কিছু নাই, একটা শূন্য বসাবো, তার মানে অ্যান্সার হবে 0.48। ক্লিয়ার? বুঝেছি? এরকম করে আমাদের সিস্টেমটা হবে, এরকম করে। দেখি তো আমরা আবার আরেকটা বুঝি কিনা। মনে করেন আপনাকে আমি বললাম যে যে 12 গুণন 0.3, হ্যাঁ, গুণন 0.02। তাহলে বলেন তো এটাকে গুণ করলে কি হবে? এটাকে গুণ করলে কি হবে? ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার দিচ্ছেন, খুবই সুন্দর। দেখেন, এটা হচ্ছে 12, তাই না? এটা হচ্ছে 12। এটা যদি দশমিক না থাকতো এটা কি হইতো বলেন তো? 3। এটা যদি দশমিক না থাকতো এটা কি হইতো বলেন তো? 2। তাহলে 3 12 36, 36 দ্বিগুণে হচ্ছে 72, 36 দ্বিগুণে কত? 72। এখন দেখেন, এইখানে দশমিকের পরে, এখানে তো দশমিক নাই, এখানে দশমিকের পরে এক ডিজিট, এখানে দশমিকের পরে 1 আর 1 দুইটা ডিজিট আছে, মানে দুইটা অঙ্ক আছে। তাহলে মোট কয়টা অঙ্ক আছে? মোট কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। 1 2 3টা অঙ্ক আছে। দশমিকের পরের অঙ্কগুলো হিসাব করে, দশমিকের পরে এখানে একটা অঙ্ক, এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক, মোট 3টা অঙ্ক। তাহলে এই ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসবে, 1 2। এইটার আগে দশমিক দিলে তো 2 ঘর আগে, তার মানে এখানে একটা শূন্য বসিয়ে তার আগে একটা দশমিক দেবেন। তার মানে এখন দশমিকের পরে কিন্তু এখানে 3টা ডিজিট হয়ে গেল, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসাবো, তার মানে অ্যান্সার হবে 0.072। ক্লিয়ার? সবাই বুঝেছি? না, 0.072 না, 0.72, হ্যাঁ রাইট, ঠিক আছে। 0.072 হবে না। যার 0.72 দিয়েছেন তারটাও ভুল। মানে ব্যাপারটা হচ্ছে দশমিকের পরে যেহেতু এখানে একটা ডিজিট, দুইটা ডিজিট, 3টা ডিজিট আছে, তাহলে আমাকে এই ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসাতে হবে। তাই 1 2, দুইটা তো এইখানে দশমিক বসালে তো 2 ঘর আগে দশমিক হলো, তাই একটা শূন্য দিয়ে তার আগে দশমিকটা বসাতে হবে, তাহলে দশমিকটা 3 ঘর আগে বসলো। আর কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, দেখি। মনে করেন আপনাকে আমি বললাম যে 2.1 গুণন 5.3 গুণন 2 গুণন 0.07, এত বড় একটা গুণ দিলাম, পারা যাবে? কে কে পারবেন বলেন তো? কে কে পারবেন? এটা কি পারবেন সবাই? কারা কারা পারবেন? করেন তো, সুন্দর করে করেন। আপনি, আপনাকে আগে চিন্তা করতে হবে কি, এইটাকে এটা দ্বারা গুণ করবেন, তারপরে 7 দিয়ে গুণ করবেন, তারপরে 2 দিয়ে গুণ করবেন, এইভাবে করে গুণ করতে থাকেন। তাহলে প্রথমে হচ্ছে 2.1কে আমি চিন্তা করবো 21, 5.3কে, 5.3কে আমরা চিন্তা করব 53, কারণ দশমিক বাদ দিয়ে চিন্তা করবো। এই দুটা যদি গুণ করা যায়, 3 3, 3 দ্বিগুণে হচ্ছে 6 0, 5 একে 5, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে 3, আর 6 আর 5 হচ্ছে 11, হাতে থাকলো 1, তার মানে এখানেও 1 1, তার মানে এই দুইটা গুণ করলে আসতেছে আমাদের 1 1 1 1 1 3, এটা আসতেছে, তাই না? এই যে দেখেন, 3 ওকে 3, 3 দ্বিগুণে হচ্ছে 6, 5 ওকে 5, 5 দ্বিগুণেই হচ্ছে 10, এখানে 3, এখানে 11, 1 হাতে থাকলো 1, এখানে 1। এর সাথে আমরা 7 গুণ করব, তার সাথে আমরা 2 গুণ করব। আগে আমরা গুণগুলা করে নেই। আচ্ছা, এর সাথে যদি আমরা 7 গুণ করি, 3 সাথে হচ্ছে 21, হাতে থাকলো 2, 7 ওকে 7 আর 2 এ 9, 7 ওকে 7, 7 ওকে 7, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 ওকে 2, 9 দ্বিগুণে হচ্ছে 18 আর 8, হাতে থাকলো 1, 7 দ্বিগুণে 14 আর একে হচ্ছে 15, 7 দ্বিগুণে 14, হাতের 1 মিলে 15, তার মানে 15 1 5 5 8 2। তাহলে এইগুলোর গুণ করলে আসছে 1 5 5 8 2। এখন আমাদেরকে হিসাব করতে হবে যে দশমিকের পরে, দশমিকের পরে কয় ঘর আছে। এই যে দশমিকের পরে এখানে 1 ঘর আছে, এখানে 1 ঘর আছে, 1 একে 2, 3 আর একে হচ্ছে 4, মোট 4টা ডিজিট আছে। তার মানে ডান পাশ থেকে 4 ডিজিট আগে দশমিকটা বসবে, 1 2 3 4, 4 ডিজিট আগে দশমিক বসলো, তাহলে 1.5582, এটাই হবে অ্যান্সার। রাইট, সুন্দর, ক্লিয়ার? সবাই বুঝছি?
ওকে, সবাই পাচ্ছি, সুন্দর, অসাধারণ। ওকে, ঠিক আছে। দশমিকের যোগ পেরেছি যে এরকম, এরকম দশমিকের গুণ পাওয়ার জন্য এইখানে একটা দশমিকের গুণ দেওয়া আছে, হ্যাঁ, স্কোয়ার দেওয়া আছে। স্কোয়ারটা আমরা পরে আসি, আগে নর্মাল গুণগুলো করে আসি। দেখেন 41 বিসিএস এরকম তিনটার গুণ দেওয়া ছিল, কিন্তু এখানে মজার ইন্টারেস্টিং একটা বিষয়ও আছে। যাই হোক, এটা সমস্যা না। দেখেন, এখানে দশমিক বাদ দিলে এটা হচ্ছে 1, এটা দশমিক বাদ দিলে এটা হচ্ছে 3 3 3, এটা দশমিক বাদ দিলে এটা হচ্ছে 71। তাহলে আমাদেরকে 3 3 3কে 71 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 দ্বারা গুণ করলে তো আর ওইটাই থাকবে। তাহলে 1 দিয়ে যদি আমরা গুণ করি, 1 দিয়ে 3কে গুণ করলে 3, এখানেও 3, এখানেও 3, এখানে আসতেছে 0, 3 সাথে হচ্ছে 21, 21-এর হচ্ছে 1, হাতে থাকলো 2, 3 সাথে 21, হাতে 21 আর 2 হচ্ছে 23, হাতে থাকলো 2, 3 সাথে 21 আর 2 হচ্ছে 23। তার মানে থাকলো এখানে 3 4 6 3 2, এই সংখ্যাটা থাকলো। এটাকে 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাই থাকে। তার মানে ওভারঅল গুণফল হচ্ছে 2 3 6 4 3, এইটা। এইখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানে 1 1-এ 2টা ডিজিট, তাহলে 1 2 3 আর একটা ডিজিট, 4টা। তার মানে 1 2 3 4 ঘর আগে একটা দশমিক বসবে, তার মানে 2.36। এই যে 2.36 যে আমাদের অ্যান্সার ছিল 3643, এই 2.36ই হবে অ্যান্সার। স্যার, এই ধরনের এক্সামে কি ক্যালকুলেটর নেওয়া যাবে? না, ক্যালকুলেটর কেন নেওয়া যাবে? মানে কেউ যদি এই গুণ করতে না পারে, এই গুণ করতে কতক্ষণ সময় লাগে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড। এটা 10 সেকেন্ড, আর দশমিকটা চিন্তা করতে 5 সেকেন্ড, অ্যান্সার দাগাইতে 5 সেকেন্ড, সব মিলে 15 থেকে 20 সেকেন্ডের মতো সময়ে এটা অ্যান্সার করতে হবে। কি বলে ক্যালকুলেটর? এইটা গুণ করতে ক্যালকুলেটর লাগলে তো ক্লাস ক্লাস 4-এ ভর্তি করাই দিতে হবে। 333কে 71 দ্বারা গুণ করতে ক্যালকুলেটর লাগবে? তার মধ্যে 1 আছে, 1 দিয়ে 3কে গুণ করলো 3 3 3, তারপরে একটা শূন্য, 3 সাথে 21, 3 সাথে 21 আর 2 23, 3 সাথে 21 আর 2 23। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছেন? পাতাঝরা এতক্ষণ থেকে ক্লাস করতে পারছিল না। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল তাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা 40তম বিসিএস এ আসছে, দেখছেন? বিসিএস এ কিন্তু গুণগুলা, দশমিকের গুণগুলা প্রচুর আসে। 0.1 1, বলেন তো, 1 1 এবং 1 গুণ করলে তো একই হবে, তাই না? এখানে দশমিকের পরে 1 ডিজিট, এখানে 1 আর 2 1, এখানে 2টা ডিজিট, এখানে 1 2 3টা ডিজিট, তাহলে 1 আর 2 3, 3 3-এ 6টা ডিজিট আছে। তার মানে ডান পাশ থেকে 6 ঘর আগে দশমিক বসবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এই 6 ঘর আগে দশমিক, তার আগে একটা কিছু নাই জন্য শূন্য। তার মানে দশমিকের পরে 5টা শূন্য, তারপরে হচ্ছে 1, দশমিকের পরে 5টা শূন্য, এখানে 4টা শূন্য, এইখানে হচ্ছে দশমিকের পরে 5টা শূন্য, তারপরে 1। তার মানে এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? ঘ নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? কারণ এখানে দশমিক বাদ দিলে সবগুলোই তো 1 1 1। হ্যাঁ, 1 1 এবং 1, 1 1 এবং 1 গুণ করলে কি একই হবে। আর এখানে দশমিকের পরে 1 ডিজিট, এখানে 2টা, এখানে 3টা, তাহলে 1 আর 2 3, 3 3-এ 6টা ডিজিট। তার মানে ডান পাশ থেকে 6 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর, আর বাকি 5টা শূন্য থাকবে, তার আগে একটা দশমিক, তারপরে কিছু নাই জন্য একটা শূন্য আসছে। তারপরে দশমিকের পরে 5টা শূন্য, তারপরে হচ্ছে 1। ডি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি। রাইট, সুন্দর। চল্লিশ বিসিএস এর কোশ্চেন পেরে গেছেন, তাই না? এইবার দেখেন, আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করছেন? এই যে 41-এ আসছে, 40-এ আসছে, 39-এ আসছে, 37-এ আসছে, সব দশমিকের গুণগুলো আসতেছে। মানে বিসিএস এ দশমিকের গুণগুলা কতটা ফেভারিট দেখতে পাচ্ছেন? মানে সব বিসিএস এর কোশ্চেন, সববার বিসিএস এর কোশ্চেন গুলো আসতেছে। ওকে, তাহলে দেখেন, এখানে 4 4 আর 2 গুণ করলে 8, 8-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 16, তার মানে এখানে গুণ করলে আসবে 16। মানে দশমিক বাদ দিলে এখানে 4 থাকে, এগুলো দশমিক বাদ দিলে এখানে 2 থাকে, এখানে দশমিক বাদ দিলে এখানে থাকে 8। তার মানে 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16। এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে 1 1-এ 2 ঘর,
তাহলে 2 আর 1-এ 3 ঘর, আর এখানে আবার 2 ঘর, তাহলে 3 আর 2-এ 5 ঘর। তাহলে এখানে যেহেতু 2 ঘর চলে আসছে, তার মানে আরো 3টা শূন্য বসায় তারপরে দশমিকটা বসাতে হবে, কারণ 5 ঘর আগে দশমিক, কিছু নাই জন্য একটা শূন্য বসানো যায়। তবে এই শূন্য বসানোটা ম্যান্ডাটরি না, শূন্য না বসাইলেও হয়, বসাইলেও হয়। যেমন এইটাতে গ নাম্বার অ্যান্সারে বসায় নাই, এটা কারেক্ট অ্যান্সার। মানে দশমিক শূন্য, এটা শুধু দশমিক বাদ দিয়ে, মানে শূন্য বাদ দিয়েও 0.0001 বসানো যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? কিছু নাই মানেই 0 দশমিক এত। ও 16 লিখছি, 64 আর কি, হ্যাঁ 0.64 আর কি, হ্যাঁ 64 মুখে বলছি 64, লিখেছি 16। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তাহলে 4 8 8, 8 8 16, 8 8 64, মানে এই যে দেখেন 4 2 8, 8 8 64, তাহলে 64, আর হচ্ছে দশমিক, এখানে হচ্ছে 1 ঘর, এখানে হচ্ছে 1 1 2, মানে 3, আর 2 হচ্ছে 5। যেহেতু এখানে 2টা ঘর আছে, তার মানে আরো 3টা শূন্য বসাই দিয়ে এখানে দশমিক আসবে। মোট দশমিকের পরে 5টা ডিজিট, আর কিছু নাই জন্য সামনে শূন্য বসানো যায়, নাও বসানো যায়। হ্যাঁ 64 লিখছি, হ্যাঁ হ্যাঁ এখন লিখছি 64। ওকে ঠিক আছে, 8 8 64। ওকে, খেয়াল করেন পরেরটাতে চলে আসি। এটা বলেন 35 বিসিএস, আর এই ধারাবাহিকভাবে বিসিএস এর মানসিক দক্ষতায় এই কোশ্চেনটা আসতেছে, তাই না? ধারাবাহিকভাবে মানসিক দক্ষতাতেও আসে, আবার মানে নর্মালি ইয়েতেও আসে। ওকে, আচ্ছা এটা পারা যাবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 6 18, 18 গুণন যদি 7 দিই, তাহলে 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 কে 7, আর 5 হচ্ছে 12, হ্যাঁ তার মানে 126। যেহেতু 126, দেখেন দশমিকের পরে এখানে এখানে 2টা ডিজিট, এখানে 2টা, 2 2 4, 5 6 7, মোট 7টা ডিজিট আছে। তাহলে এখানে যেহেতু 4টা আছে, আরো এখানে যেহেতু 3টা আছে, আরো 4টা শূন্য বসবে, তারপরে দশমিক বসবে। কিছু নাই জন্য সামনে একটা আমরা শূন্য বসাতে পারি। তার মানে 0.4টা শূন্য, এই যে 1 2 3 4টা শূন্য, তারপরে 1 2 6, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে, তাই না? এটার অ্যান্সারটা কিন্তু হবে ক নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছি? ভেরি নাইস, ওকে ঠিক আছে। আচ্ছা, আর বলবো না, মাধ্যমিক সহকারী নিয়োগ পরীক্ষা তাড়াতাড়ি 2 সেকেন্ডে অ্যান্সার দেওয়া যাবে। 1 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে 10 যদি লিখি, দশমিকের পরে এখানে আছে একটা ডিজিট, এখানে আছে 1 2, 2টা ডিজিট, এখানে আছে 2টা ডিজিট, তাহলে 1 2 এ 3 আর 2 এ 5, তাহলে মানে 5 ঘর আগে দশমিক বসবে। এখানে 2 ঘর আছে, তার মানে 3টা শূন্য বসবে, তার আগে একটা দশমিক বসবে। তার মানে কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসবে। কিন্তু দেখেন এই অ্যান্সারটা 0. 3টা শূন্য 1, তারপরে শূন্য, এটা কিন্তু কোথাও অ্যান্সারটা নাই। তাহলে কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটা অ্যান্সার হবে? এটার কোনটা অ্যান্সার হবে? কোনোটি নয় অ্যান্সার হবে? কেউ কেউ কিন্তু কোনোটি নয় অ্যান্সার দিবে, কিন্তু এইটা নয় অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার হবে না। কোনোটি নয় কিন্তু অ্যান্সার হবে না। মনে রাখবেন, দশমিকের পরে, দশমিকের পরে যদি সংখ্যা থাকে, এই যে লাস্টে এসে যেই সংখ্যাটা থাকবে, তারপরে 1000টা শূন্য বসাই দিলেও তার কোনো দাম নাই। এই শূন্যটাকে আপনি কেটে দিয়ে বসাইতে পারেন, কিন্তু মানে হিসাব করার সময় কিন্তু এই শূন্যটা লাগবে। মানে কথার আগে বুঝেন, আপনি যখন হিসাব করবেন 5 দ্বিগুণে 10, 10 বসালেন, তারপরে এখানে একটা, এখানে 2টা 3টা, আর 2 এ 5টা, মোট 5টা ঘর আগে দশমিক বসবে। তাহলে 5টা ঘর আগে দশমিক বসলো ঠিক আছে, কিন্তু এইটা মানেই হচ্ছে 0.1 2 3, 3টা শূন্য, তারপরে হচ্ছে 1। তার মানে এটার কিন্তু অ্যান্সারটা হবে আসলে ক নাম্বার। এটার কিন্তু অ্যান্সারটা হবে কি নাম্বার? ক নাম্বারটা অ্যান্সার হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কি মাথায় রাখবেন? দেখেন খেয়াল করেন,
এটা জিনিসটা কেন হয় এটাও আমি বুঝাবো আপনাদেরকে, ঠিক আছে? পুরো প্যারা নেই, এটাও বুঝাবো। তবে জিনিসটা মনে রাখবেন যে 0.8 যেই কথা, 0.80 সেই কথা, 0.800 সেই কথা, 0.1 যেই কথা, 0.10 সেই কথা, 0.1000 এগুলোও সেই কথাই, সেম কথা। এটার কিন্তু এটা সবসময় মনে রাখবেন। এই জন্যই আমরা দশমিকের ওই বিয়োগের সময় আমরা কি বললাম, যেমন দশমিকের বিয়োগের সময় আমি বললাম না যে 8.1 আছে, বা এই বিয়োগ আমি মনে করেন যে 2.532 বিয়োগ করব, তাহলে উপরে এগুলোকে আমি ইচ্ছা মতো শূন্য বসায় নিতে পারবো। কেন? কারণ 8.1 যেই কথা, তারপরে 0 বসানোও সেই কথা। এটাকে মাথায় রাখবেন। মাথায় রাখতে হবে যে দশমিকের সংখ্যার পরে সব সংখ্যা শেষ হয়ে যাওয়ার পরে যতগুলোই শূন্য বসান মানের কোনো পরিবর্তন হয় না। এটা কেন হয় না এটা নিয়েও আমি কথা বলবো, কোনো সমস্যা নাই, এটা নিয়েও কথা বলবো। আসেন আমরা কথাটা বলে ফেলি এটা নিয়ে। আমরা এই যোগ বিয়োগ এইটা তো এইটা জায়গায় আমরা কথাটা বলে ফেলি। শুনেন, খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন, ভাগ, আগে একটু ভাগ জিনিসটা খেয়াল করেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। ভাগ জিনিসটা খেয়াল করেন। আচ্ছা, মনে করেন আপনার কাছে আছে, মনে করেন আপনার কাছে আছে 8/10। মনে রাখবেন কোনো সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করা খুব সহজ। আগে বিষয়টা বুঝেন, ভালো করে বুঝেন, হ্যাঁ, ভালো করে বুঝেন। 8কে 10 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে, এই যে 8 যে সংখ্যাটা আছে তার এক ঘর আগে দশমিক বসবে। মানে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে একটা দশমিক বসে, তার মানে 8-এর আগে একটা দশমিক আসবে, মানে হচ্ছে 0.8। এটার অ্যান্সার হচ্ছে 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 বসবে। যেমন আমি যদি বলি 12কে 10 দিয়ে ভাগ করেন, তার মানে সংখ্যাটার এক ঘর আগে দশমিক আসবে, ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক, মানে এটার মান আসবে 1.2। কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? দেখেন, আমি যদি মনে করেন 215কে 10 দিয়ে ভাগ করি, তাহলে এক ঘর আগে দশমিক আসবে, এই যে ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক আসবে। মানে যে কোনো সময় 10 দিয়ে ভাগ করলে জাস্ট একটা ঘর আগে দশমিকটা বসে, এক ঘর আগে দশমিকটা আসে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, দেখেন এখন মজার 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 বিষয়টা দেখেন। এই মজার বিষয়টা হচ্ছে, যদি আপনি এখন 100 দিয়ে ভাগ করেন তাহলে 2 ঘর আগে দশমিক আসে। মনে করেন 1কে আপনি 100 দিয়ে ভাগ করছেন, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে। 2 ঘর আগে দশমিক বসবে মানে এই একের আগে, একের আগে যদি দশমিক আসে তাহলে তো এক ঘর আগে দশমিক, তার মানে আরো একটা শূন্য বসাই দিয়ে তারপরে দশমিকটা দিতে হবে, কিছু না, এই জন্য একটা শূন্য আসবে। তার মানে 1কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.01। ক্লিয়ার? মানে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে দশমিক? এক ঘর আগে দশমিক। 100কে 100 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে দশমিক? দুই ঘর আগে দশমিক। যেমন আমি যদি বলি 75কে আমি 100 দিয়ে ভাগ করব, কত কত ঘর আগে দশমিক? 1, 2, 2 ঘর আগে দশমিক, মানে 75-এর আগে দশমিকটা বসবে, এই যে 2 ঘর আগে দশমিক। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, মনে করেন মনে করেন 735কে আমি 100 দিয়ে ভাগ করব, কয় ঘর আগে দশমিক? 1, 2 ঘর আগে দশমিক, তার মানে 7.53 হবে। এই যে একটা দুইটা ঘর আগে দশমিকটা বসবে। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? বুঝতে পারছি? 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক। আপনি যে কোনো সংখ্যাকে, আপনি মনে করেন 536 সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করতেছেন, জাস্ট 6-এর আগে দশমিকটা বসবে, কারণ 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক। আর এইখানে আপনি মনে করেন 8242কে আপনি 100 দিয়ে ভাগ করতেছেন, 100 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে দশমিক? 1, 2 ঘর আগে দশমিক। মানে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিকটা আসবে, এখানে 1, 2 ঘর আগে দশমিকটা আসবে, তার মানে 82.42। এটা কি বুঝতে পারছি আমরা? সবাই কি এটা বুঝতে পারতেছি? ক্লিয়ার? হ্যাঁ, তার মানে যতগুলো এখানে শূন্য থাকে একের পরে, তত ঘর আগে দশমিকটা বসে। এটুক তো বুঝছি। তার মানে আপনারা সবাই একটু অ্যান্সার দেন তো, আগে একটু অ্যান্সার দিবেন আমাকে। তাহলে এখন একটা অ্যান্সার দিবেন যে, যে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, মনে করেন 1, 5, 7, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কয় ঘর আগে দশমিক? জয়টা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক, একের পরে জয়টা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক। কয় ঘর আগে দশমিক বলেন? কত ঘর আগে দশমিক আসবে? এটার অ্যান্সার দেন, কত ঘর আগে দশমিক আসবে? রাইট, সুন্দর। কত ঘর আগে দশমিক? 3 ঘর আগে দশমিক, রাইট, যেহেতু 3টা শূন্য।
তাহলে এই 1 2 3 3 ঘর আগে যদি দশমিক আপনারা বসান, তাহলে এখানে দশমিক বসাইলেন, আর কোনো কিছু নাই জন্য একটা শূন্য বসাই দিতে পারেন। তাহলে এই আর কি কাহিনীটা, এটা হবে অ্যান্সার, তাই না? এখন আমাদের মজার কাহিনী, আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন যে আমি একটা এক্সাম্পল নেই। 7কে আমি মনে করেন 10 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, হ্যাঁ, 7কে 10 দিয়ে ভাগ করছি। 7কে 10 দিয়ে ভাগ করছি, দেখেন খেয়াল করেন, সবাই সবাই খেয়াল করেন, 7কে 10 দিয়ে ভাগ করছি। তাহলে কত অ্যান্সার হবে? এক ঘর আগে দশমিক, 0.7। আচ্ছা, 7-এর জায়গায় যদি আমি 70কে 10 দিয়ে ভাগ করি, তাহলে 70কে 100 দিয়ে যদি ভাগ করি, ভাইয়া দেখেন, বলেন তো 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 70কে 100 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক, যেহেতু দুইটা শূন্য আছে। তাহলে 2 ঘর আগে দশমিক মানে কি 1 2, 2 ঘর আগে আপনি যদি দশমিক বসান, তাহলে 1 2, 2 ঘর আগে দশমিক আসবে। ক্লিয়ার? মানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তো 2 ঘর আগে দশমিকটা বসবে। তাহলে এখানে 70 আছে, 70-এর আগে 2 ঘর আগে দশমিক বসছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এইবার আমি যদি 7000-কে ধরেন 1000 দিয়ে ভাগ করি, খেয়াল করেন তো, এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে কয় ঘর আগে দশমিক? এখানে 3টা শূন্য আছে, তাহলে কয় ঘর আগে দশমিক? 7000 না, 700-কে। 700-কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে বলেন তো 700-কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে 3 ঘর আগে দশমিক, 1 2 3 ঘর আগে দশমিক। তার মানে 700 লিখে 1 2 3 ঘর আগে দশমিক দিব। এই পর্যন্ত সবাই বুঝছে কি বুঝি নাই? এটা আগে আমাকে বলেন। এই পর্যন্ত সবাই কি বুঝেছি? এটা একটু আমাকে বলেন তো, এই পর্যন্ত সবাই বুঝেছি? মানে একটু আগে যা বুঝাইলাম তাই করলাম, বেশি না বুঝে আমি যা করলাম, যা বুঝিয়েছি তাই করলাম, যে 10 দিলে 1 ঘর আগে দশমিক, 100 দিলে 2 ঘর আগে দশমিক, 1000 দিলে 3 ঘর আগে দশমিক। ক্লিয়ার? এটা কি বুঝেছি? এটা একটু আমারে বলেন, সবাই বুঝছি কিনা? বুঝতে পেরেছি? ওকে, ওকে, রাইট, সবাই বুঝছি এটা। এখন একটা জিনিস খেয়াল করেন তো, 7কে 10 দিয়ে ভাগ করাটা ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে 70-কে 100 দিয়ে ভাগ করছি, এইটা আমি যদি এই দুইটারই একটা একটা করে শূন্য কেটে দেই, 70-কে 100 দিয়ে ভাগ করা মানে কি আসলে 7কে 10 দিয়ে ভাগ করা কি না? এটা আমাকে বলেন। 70-কে 100 দিয়ে ভাগ করা আর 7কে 10 দিয়ে ভাগ করা একই নাকি আলাদা? এটা আমাকে বলেন। এটা একই নাকি আলাদা? সেম নাকি আলাদা? সেম নাকি আলাদা? সেম না? এটা সেম। আচ্ছা, এইখানে 700-কে 1000 দিয়ে ভাগ করা, দুইটা শূন্য যদি কেটে দিই উপরে আর নিচে, তাহলে এটাও কি 7কে 10 দিয়ে ভাগ করা কিনা? একেবারে সেম। তাহলে এইটা যা কথা, এইটাও যদি সেই কথা হয়, তাহলে এইটা এইটা এবং এইটা এই তিনটাই সেম। তার মানে 0.7, 0.70, 0.700, এগুলাও সেম। মানে এগুলা সবগুলা মানেই 0.7, মানে এর পরে শূন্যগুলার কোনো মূল্য নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন কাহিনীটা? মানে আমার আসলে এইটা মানেও আসলে 0.7, এটা মানেও আসলে 0.7। এইটা থেকে প্রমাণ হয়ে যায় না? মানে কেন সেম হচ্ছে বুঝতে পারতেছেন? কেন সেম আসতেছে? মানে অ্যাকচুয়ালি উল্টাভাবে বলতে গেলে 0.7 মানে 7/10, আর 0.70 মানে দশমিক উঠে গেলে উপরে যাবে 70, ভাগ হচ্ছে 100। এইটা আর এইটার মধ্যে কোনো তফাতি নাই, এই জন্য হচ্ছে এগুলা হচ্ছে সেম। 0.700 মানে 700 ভাগ আসলে 1000। এই 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 দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলে আবার 7/10। এগুলোর মধ্যে কোনো আসলে পার্থক্য নয়। তাই দশমিকের সংখ্যাগুলো শেষ হয়ে গেলে তারপরে শূন্যের কোনো দাম নাই। ক্লিয়ার? বুঝেছেন? মানে কেন সেম, এইটা বোঝানোর জন্য আমি এটা বুঝালাম। কথা কি বুঝেছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে, দেখেন খেয়াল করেন, এখন জিনিসটা খেয়াল করেন যে 0. এখন দেখেন খেয়াল করেন যে যে আমরা আমরা 0 নিয়ে যে আমরা কাজ করতেছি, এখান থেকে কোনো সময় যদি দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, দশমিক থেকে ভগ্নাংশে যদি প্রকাশ করতে হয় ভগ্নাংশে প্রকাশ প্রকাশ করার যেটা নিয়ম, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করার যেটা নিয়ম, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ধরেন কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আপনি ভগ্নাংশে প্রকাশ করবেন। এইটা করার সিস্টেমটা হচ্ছে ছোটবেলা থেকে এইভাবে করেই আমরা শিখে আসছি। এই দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে গেলে এখানে থাকবে 121, আর দশমিকের পরে মানে দশমিকটা উঠে যেয়ে 121 লিখে নিচে একটা 1 লিখে রাখবো দশমিকটা উঠে যাওয়ার ফলে।
আর দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টার জন্য তয়টা শূন্য বসাবো। তার মানে 121 ভাগ হচ্ছে 100। আমি আপনাদের বুঝিয়েছি না যে আসলে আমি বেসিকও বুঝাবো, শর্টকাটও বুঝাবো, সবই বুঝাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, টেনশনের কারণ নেই, কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস করবেন না, মজা পাবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছেন? তাহলে দশমিকের জন্য একটা 1 বসবে, আর দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টার জন্য তয়টা শূন্য বসবে। তাহলে আসেন তো আরো 2-1টা প্র্যাকটিস করি। 0.8, তার মানে কি হবে? প্রথমে দশমিক উঠাই দিয়ে থাকে হচ্ছে 8, দশমিকটা উঠাই দিলে একটা 1 বসবে, আর দশমিকের পরে একটা শূন্য, দশমিকের পরে একটা সংখ্যা, তাই হচ্ছে একটা শূন্য বসবে। ক্লিয়ার? বুঝা গেছে? তার মানে 0.8 মানে 8/10। তার মানে দশমিক উঠে গেলে একটা 1, আর তারপরে জয়টা ডিজিট তার জন্য তয়টা শূন্য বসবে। ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আমি যদি বলি ধরেন 0.713, তার মানে এই দশমিক যদি উঠে যায় 713-এর নিচে এই দশমিক উঠার জন্য একটা 1, আর দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের জন্য 3টা শূন্য বসবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? কাহিনী ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এখন আরো আরো ওই জিনিসটা আমরা আরেকবার রিপিট করতে পারি। মনে করেন আপনাকে আমি যদি বলি, এখন এখন আপনারা বুঝে যাবেন, কিন্তু এখন এখন খেলাটা বুঝেন। আপনাকে আমি যদি বলি 0.7, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 0.70, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 0.700, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? নিয়ম কি? দশমিক উঠে যাবে, একটা 7, নিচে একটা 1 বসবে, দশমিকের পর একটা ডিজিট, তাই হচ্ছে একটা শূন্য। দশমিক উঠে যাবে, দশমিকের জন্য দশমিক উঠে গেলে গিয়ে পুরো সংখ্যাটা বসাবো, আর দশমিকের জন্য একটা 1, একের পরে জয়টা মানে দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে তয়টা শূন্য। 700 মানে কি? দশমিকটা উঠে যাবে 700, দশমিক উঠে গেলে একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টার জন্য 3টা শূন্য। এই সবগুলা মানেই কি আসলে? এখানে একটা শূন্য কেটে দিলে 7/10, এখানে 2টা শূন্য কেটে দিলেও 7/10, এই জন্য এগুলা মান হচ্ছে সেম। ক্লিয়ার? সবাই বুঝছি? আর কোনো কাহিনী আছে যে এগুলো যে মান সেম? আর কোনো বুঝতে আর সমস্যা আছে? মানে 7.7 মানে 7/10, 0.70 মানে 70/100, আবার 0.700 মানে 700/1000, এগুলা সবগুলা মানেই 7/10 আসলে। ক্লিয়ার? বুঝছেন? খেলা হবে? ওয়াও টাইপের না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো যে দশমিক থেকে কিভাবে করে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। বলেন, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশের তাহলে সিস্টেমটা কি হলো? যে এইটা বলেন, আপনারা আপনারা নিজেরা এখন করেন। 12.5 আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 8.34 আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 0.002 আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? এই তিনটা আমরা প্র্যাকটিস করি, বলেন তো। হ্যাঁ, এই এই তিনটা আমরা প্র্যাকটিস করব। কি হবে? এখানে দশমিক উঠে গেলে 125 ভাগ, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে তাই একটা শূন্য। এখানে দশমিক উঠে গেলে 835, দশমিকের জন্য একটা 1, আর দুইটা শূন্য, দুইটা অঙ্ক আছে তাই দুইটার জন্য দুইটা শূন্য। এখানে দশমিক উঠে গেছে উপরে ওই কমলার পাশে, নর্মাল পাশে। হুম, 2 ভাগ। আচ্ছা, দশমিকের জন্য একটা 1, তারপরে 1 2 তিনটা যেহেতু আছে, তার মানে 3টা শূন্য হবে, তাই না? এই যে একটা 2টা 3টা ডিজিট আছে তাই 3টা শূন্য হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে ততগুলো শূন্য বসবে। এটা কিন্তু 34 না, কিন্তু 4। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন বুঝে গেছি যেহেতু আর কোনো কথা নাই, তাই আমরা মনে রাখবো যে আপনাদেরকে
আপনাদেরকে কখনো যদি বলে, হ্যাঁ, 0.1, এইটা মানেই কিন্তু 0.10, এটা মানেই কিন্তু 0.100, ঠিক আছে? আপনাদেরকে কেউ যদি বলে 0.83, এটা মানেই কিন্তু 0.830, এটা মানেই কিন্তু 0.8300, হ্যাঁ, মানে যতগুলো শূন্য বসান কোনো মানের কোনো চেঞ্জ হবে না। আপনাদেরকে যদি বলে কেউ 1.2, 1.2 মানেই কিন্তু 1.20, হ্যাঁ, মনে করেন আহ, খেয়াল করেন, আপনাদেরকে কেউ যদি বলে জ্বর আসছে 1.1 জ্বর আসছে, তাহলে 1.1 এই জ্বরটা যদি এইভাবে করে আমরা লিখি, এইটা কি ঠিক হবে? আপনি বলেন তো, যে আহ, মনে করেন জ্বর আসছে 1.1, তাহলে আমি আমি লিখলাম যে 1.1 মানে এরকম, হ্যাঁ, তাহলে কিন্তু লিখলে ঠিক হবে না, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, জিনিসগুলো আস্তে আস্তে করে শিখতে হবে। স্যার, এক্সাম কি রাফ করার কোনো সিস্টেম থাকে? স্যার, না, এক্সামে প্রশ্নে রাফ করতে হয়, প্রশ্নে রাফ করবেন। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা পরের পরের ইয়াটাতে চলে যাই। এখন খেয়াল করেন, আচ্ছা, গুণের পরে আমাদের যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ভাগ। আচ্ছা, ভাগের বিষয়টা খেয়াল করেন, ভাগের বিষয়টা খুব ইজি। হ্যাঁ, ভাগটা আগে আমি তো আপনাদেরকে বলে দিই। ভাগ করার জন্য আপনি আগে উপরে নিচে লিখবেন, হ্যাঁ। এই যে দেখেন, 0.0005 আছে। এটার ভাগ করার নর্মাল সিস্টেমটা আগে বলি। এটা হচ্ছে নর্মাল সিস্টেম, মানে এটা হচ্ছে বেসিক সিস্টেম। বেসিক সিস্টেমটা আগে যদি বলি, বেসিকটা কি, তারপরে হচ্ছে শর্টকাটটা কি, এই পাশে আমরা শর্টকাটটা শিখবো, ঠিক আছে? তাহলে আগে বেসিকটা বলি, তারপরে শর্টকাটটা বলতেছি। হ্যাঁ, আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে দুটাই দেয়া আছে। তাহলে দেখেন যে 0.0005 ভাগ হচ্ছে 0.008, এটার বেসিক নিয়মটা হচ্ছে আমাদের এইটাকে যদি আপনি ভগ্নাংশে প্রকাশ করেন তাহলে দশমিকটা উঠে গেল, দশমিকের জন্য এইটাকে ভাগ করতে হয়। আর এই ভাগের নিচে ভাগ থাকলে উপরে গুণ চলে যায়, বেসিক নিয়মটা বলতেছি। তার মানে এই নিচেরটা, এই ভাগের নিচে ভাগ থাকলে উপরে গুণ হয়ে যায়। তাহলে ভাগ কি করতে হয় জানি, দশমিক উঠে গেলে একটা এক, আর জয়টা জয়টা দশমিকের পরে ডিজিট থাকে তো এটা শূন্য বসে, এরকম। আবার এই দশমিকটা যদি উঠে যায়, তার মানে এটার জন্য একটা এক, আর দশমিকের পরে 1 2 3 4টা চারটা আছে, তাই 4টা শূন্য বসবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। তাহলে এখানের 1 2 3টা শূন্য কাটা, এখানকার 1 2 3টা শূন্য কাটা। এরপরে তার মানে কি, এখানে আছে 5কে 1 দিয়ে গুণ করলে 5 হয়, 8কে 10 দিয়ে গুণ করলে 80 হয়, 8কে 10 দিয়ে গুণ করলে 80 হয়। এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, যে মানে 5/80 হবে আপনার এখানে। এখন 5/80 এটাকে আপনি কিভাবে করে ভাগ করবেন? আচ্ছা, 5/80 এটাকে কিভাবে করে ভাগ করা যায়? এটাকে ভাগ করার যেটা সিস্টেম সেটা হচ্ছে নর্মাল সিস্টেমটা হচ্ছে 80কে আমাদের, মানে এটা বেসিক নিয়ম তো, বড় অবশ্যই। তাহলে শূন্য দশমিক দিব, দশমিক দিলে একটা শূন্য আসবে, হ্যাঁ। যেহেতু 80-র চেয়ে 50 ছোট, তার মানে আরো একটা শূন্য, এখানে আরো একটা শূন্য বসবে। এখন আমাদের 80কে কত দিয়ে গুণ করলে 500-র কাছাকাছি আসে? 6 8 48, তার মানে 6 দিয়ে যদি গুণ করি, 6 8 48, 480 বলবে। আচ্ছা, বেসিক নিয়মটা আবার শিখাই দিচ্ছি, এখানে 20, তার মানে যেহেতু দশমিক একবার নিছি তাই একটা শূন্য এমনিতেই থাকবে। তার মানে এখানে আমরা যদি 5 নেই, তাহলে সরি, এখানে যদি 2 নেই, 8 দ্বিগুণে হচ্ছে 16, এখানে 40 থাকতেছে একটা শূন্য, এখানে যদি 5 নেই, 5 8 40 থাকে, তার মানে আমাদের হিসাব হয়ে যাচ্ছে 0.0625। এটা খ নাম্বারটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? খ নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে এখন এখন কথা হচ্ছে, এইটা তো আমাদের বেসিক নিয়ম, শর্টকাট নিয়মও আছে এটার, ঠিক আছে? এই শর্টকাট নিয়মটা, এইটা শর্টকাট নিয়ম এবং বেসিক নিয়ম নিয়ে আবার আমি আলোচনা করতেছি একটু পরে আলোচনা করতেছি। কিন্তু এইসব না করে আমরা নর্মালি কিভাবে করে শর্টকাট নিয়মে অঙ্কগুলা করব সেটা আগে দেখে নেন ভালো করে দেখেন, যে আগে বেসিক নিয়মটা আগে শিখে নেন, বেসিক নিয়মটা ভালো করে, এটা দিয়ে বেসিক নিয়মটা শিখেন। 2 × 3 × 0.5 ভাগ 1.5 আছে, দশমিক উঠে গেলে গুণ হয়ে যাবে 1, দশমিকের পরে একটা ডিজিট মানে একটা শূন্য, এখানে দশমিক উঠে যাবে, দশমিকের জন্য একটা 1, আর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, 10 10 কেটে গেল। এখন আমাদের এটা হচ্ছে 5, 5কে 15 দিয়ে কাটলে 3 থাকে, 3 আর 3 কাটা গেল, তার মানে 2 হবে অ্যান্সার। আবার বুঝেন, এটা কি বুঝতে পারছেন? মানে বেসিক নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা? 2 × 3 × 0.5, এটা একটু ভালো করে বুঝে নেন। ভাগ আছে 1.5 আছে, এটাকে যদি আমরা ভাগ করি,
পানি আনছো ফ্রিজ থেকে ঠান্ডা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম ঠিক আছে ওকে। বেসিক নিয়মটা দেখেন, এই দশমিক মানে যদি নিচে দশমিক ওঠাতে হয় তাহলে দশমিক উঠায় দেওয়ার জন্য উপরে একটা এক থাকবে, দশমিকের পরে জয়টা অঙ্ক থাকবে তয়টা শূন্য বসবে। যদি উপরে দশমিক উঠাতে হয় তাহলে দশমিক উঠে গেলে নিচে একটা এক বসবে, এবং তারপরে মানে অপোজিট দিক, উপরের দশমিক উঠাইলে নিচে নিচে এক বসবে, আর নিচে দশমিক উঠাইলে উপরে এক বসবে, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য বসবে। এই অবস্থা। এখন আপনি কাটাকাটি করবেন, এই যে দেখেন 10 আর 10 তো কাটাকাটি যায়, আর এখানে কি আছে 2 গুণন 3 গুণন দশমিক তো উঠে গেছে 5, ডিভিশন হচ্ছে 15, এটা 3 5 15কে 15 দিয়ে ভাগ করলে এখানে কিন্তু 2 থাকে। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন কিনা? হ্যাঁ ওকে ঠিক আছে। মানে বেসিক নিয়মটা আগে শিখেন, বেসিক নিয়মটা শিখে যান। দেখেন এই বেসিক নিয়মটা, এইটা তো আমরা একটু শিখি, আগে বেসিক নিয়মটা শিখি তারপরে শর্টকাটটা দেখাচ্ছি। ও 0.001 ভাগ হচ্ছে 0.1 গুণন 0.1, তাহলে দশমিক উঠলে কি হবে? একটা এক বসবে, এক দশমিকের পরে কয়টা ডিজিট? একটা ডিজিট, তাই একটা শূন্য। দশমিক উঠাইলে মানে যদি নিচে উঠান তাহলে উপরে উপরে এক, আর একের পরে দশমিকের পরে একটা ডিজিট, তাই একটা শূন্য। এখানে দশমিক উপরেরটাতে দশমিক উঠাইলে নিচে একটা এক, দশমিকের পরে তিনটা ডিজিট, তাই তিনটা শূন্য। ক্লিয়ার? এটা কি বুঝেছি? এইবার আপনি একটু ফ্রেশ করে লিখেন, মানে ফ্রেশ করে আমি লিখে দিচ্ছি কারণ আলটিমেটলি আপনার বুঝতে যদি সমস্যা হয়। এখানে তো দশমিক উঠে গেছে, তার মানে এখানে আছে এক গুণন, এটা আছে 10 গুণন, এটা হচ্ছে 10, ঠিক আছে, ভাগ এখানে এখানে আছে এক গুণন, এটাও এক গুণন, এখানে আছে এক, একের পরে তিনটা শূন্য, তার মানে এক দুই, দুইটা দুইটা শূন্য কাটা, এখানে এক দুই দুইটা শূন্য কাটা, তার মানে এখানে আসলো 1/10। এককে 10 দিয়ে ভাগ করলে কি হবে? এক ঘর আগে দশমিক আসবে, তার মানে 0.1। ক্লিয়ার? বুঝেছি? মানে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু আমি মানে বড় বড় করে করতেছি, ভালো করে বুঝেন। মানে আগে বেসিকটা ক্লিয়ার করেন। দশমিক উপরে উঠে গেলে নিচে একটা এক, দশমিকের পরে এক দুই তিনটা ডিজিট আছে, তাই তিনটা শূন্য। দশমিক নিচে উঠলেও উপরে একটা এক, দশমিকের পরে একটা ডিজিট আছে, তাই একটা শূন্য, গুণন দশমিক উঠে গেছে তাই একটা এক, তাই একটা ডিজিট আছে, একটা শূন্য। এখন জাস্ট কাটাকাটি, এখানে দুইটা শূন্য কাটা, এখানে দুইটা শূন্য কাটা, এক গুণন এক মানে তো এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, তার মানে উপরে 1/10 মানে 0.1 থাকবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? বেসিকটা বুঝছেন? আচ্ছা এখন এটা শর্টকাটটা দেখি আমরা। শর্টকাটটা হচ্ছে এটা, এটা শর্টকাটটা খুবই ইন্টারেস্টিং। দেখেন শর্টকাটটা কি, এটা শর্টকাট হচ্ছে যে এই ধরনের অঙ্কগুলা শর্টকাটটা এইটা অঙ্কে করাই, হ্যাঁ এটা একটা অস্থির শর্টকাট, সুন্দর একটা শর্টকাট। বেসিক নিয়মেও করা যাবে, এই অঙ্কটাও বেসিক নিয়মে করা যাবে না, করা যাবে, শর্টকাটেও করা যাবে। দেখেন এটা শর্টকাট হচ্ছে যে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করে নিব। এখানে উপরে বলেন তো, এখানকার উপরে এই যে ভগ্নাংশটার উপরে দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে, আমি এইটা জানতে চাচ্ছি। দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে? দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে এটা একটু বলেন তো। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, তাই না? তিনটা ডিজিট আছে দশমিকের পরে। আচ্ছা নিচে কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ডিজিট আছে দশমিকের পরে। ক্লিয়ার? বুঝেছি কাহিনী, বুঝছি এখন দশমিকের পরে মিন্টু বলছে যে 0.0.001 কিভাবে এক হয়ে গেল, কারণ দশমিক উঠাই দিছি, তাই নিচে যখন ভাগ হয়ে গেছে ওটা এক হয়ে গেছে। ক্লিয়ার? বুঝেছি। মানে একজন বলেছিল যে এর আগের অঙ্কে 0.00 0.001 মনে হয় না, হ্যাঁ 0.001 কিভাবে এক হয়ে গেল।
এটা এইভাবে এক হলো। এইটা মানে হচ্ছে দশমিক উঠে যে আমাদের মান থাকে হচ্ছে 1 ভাগ, দশমিকটা উঠে গেছে, তাই এ দশমিকের জন্য একটা এক। আর 1 2 3 4টা শূন্য যদি থাকে তাহলে 4টা শূন্য, যদি দশমিকের পরে 3টা ডিজিট থাকে 3টে শূন্য। এই যে এই একটা যে লিখছি, এইটা কিন্তু দশমিক উঠে যে এই মানটা কিন্তু এইটা কিন্তু শুধু এক আছে, সেইভাবে করে এক হয়েছিল এর আগের অঙ্কে। এটা বুঝতে হবে, দশমিক তো উঠে গেছে, দশমিক উঠে গেলে এইটুকের মান এক না। তো সেই জন্য তো নিচে আমাদেরকে গুণ করতে হয়েছে, মানে এটা মানে 1/সামথিং, এই জন্য তো গুণ করে ওইটার মান এক হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে উপরে আছে 3টা, নিচে আছে 4টা, 4টা ডিজিট। এখন জাস্ট আপনাদের যেই কাজটা করতে হবে, মজার মজার কাজ করতে হবে। কি কাজ? উপরেও আপনাকে 4টা, দশমিকের পরে 4টা ডিজিট লাগবে উপরেও। আপনারা আমাকে বলেন, যদি আমি যে কোনো একটা জায়গায় একটা শূন্য বসাই, আচ্ছা 1.2 আর 1.20 কি সেম নাকি আলাদা? এটা কি সেম হবে নাকি আলাদা হয়ে যাবে? একটা যদি শূন্য বসাই, 1.2 মানে কি 1.20, বা মানে আমি এই শূন্যটা এখানেও বসাইতে পারতাম, এখানেও বসাইতে পারতাম। এটা কি বসাইলে কি সেম হবে নাকি আলাদা হবে? সেম না আলাদা? মানে আমি একটা শূন্য বসাইলাম, সেম নাকি আলাদা এইটুক খালি অ্যান্সার জানতে চাচ্ছি। সবাই ওখানে বলছে সেম সেম সেম, হ্যাঁ বলেন একটু সেম নাকি আলাদা, একটু তাড়াতাড়ি অ্যান্সার দেন। মানে একটা যদি আমি শূন্য বসাই দিই, তাহলে কি সেম নাকি আলাদা? সেম, একেবারে সেম, একেবারে একই একই জিনিস, তাই না? কারণ দশমিকের পরে শূন্যের মূল্য নাই, এখানে শূন্যটা এখানে বসাইতে পারতাম, এখানে বসাইতে পারতাম, বসাইলাম, কিন্তু একটাই শূন্য বসাবো কেন? কারণ শূন্য বসাইলে এখানেও দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট হয়ে গেল। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? মানে আমি একটা শূন্য বসাই দিছি যাতে করে উপরে এবং নিচে দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট থাকে। এটাই হচ্ছে আমাদের শর্টকাট প্রসিজিওর। শর্টকাট আমি শিখাচ্ছি এখন, এর আগে তো বেসিক শিখলাম, এবার আমি শর্টকাট শিখাচ্ছি। শর্টকাট হইছে? সেম হইছে? এখন সেম হয়ে যাওয়ার পরে আপনি সব দশমিক নাই হিসাবে চিন্তা করবেন। এই দশমিক যদি না থাকে তাহলে এক, এই দশমিক নাই তাহলে এটার মান কত? 1.1-এর মান কি? 11। দশমিক নাই, আপনি দশমিকটাকে দেখতেই পাবেন না। এটা দশমিক না থাকলে 0 1, 0 1 মানে তো এক। এই দশমিক না থাকলে এটা কত? 1.1, দশমিক নাই তার মানে 11। এখানে দশমিক নাই, 1.20, আমি কিন্তু শূন্যটা বসাই দিয়ে হিসাব করতে হবে। দশমিকটা নাই, তাহলে কত এটা? 120। এখানেও দশমিক নাই, তাহলে 0 0 1 মানে কত? এক। এখানেও দশমিক নাই, 0 0 2 মানে কত? 2। এখন আপনি কাটাকাটি করেন, এটাকে এইটা দ্বারা কাটাকাটি করলে হয় 60, তাহলে 6 11 66 আর একটা শূন্য, 660 হবে অ্যান্সার। এটাই হচ্ছে শর্টকাট। অস্থির না? অস্থির কিনা কথা কি বলেন? বুঝছেন কিনা? কাহিনী হইতেছে যে দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান করে নিব, তারপরে দশমিক নাই হিসাবে চিন্তা করবো। দশমিকগুলা নাই, দশমিকগুলা নাই। এইবার আমি জাস্ট মানে গুণ ভাগ করে দিব একবারে পুরাই। আচ্ছা, অনেকেই বলছেন যাদের ম্যাথ বই আছে তাদের কি পিডিএফটার দরকার আছে? আসলে পিডিএফটা আমার সেকেন্ড এডিশনের পিডিএফ, হ্যাঁ। সেকেন্ড এডিশনের মানে প্রায় ফাইনালাইজ কপির, প্রায় প্রায় বলতেছি, একটু একটু আলাদা আছে। তাই সেকেন্ড এডিশনের বই তো কারো কাছেই নাই, তাই সেকেন্ড এডিশনের ম্যাক্সিমাম পোর্শনটা এখান থেকে পাইয়ে যাবেন আর কি, পিডিএফটা। যাদের ফার্স্ট এডিশন কিনে ফেলছেন তারা সেকেন্ড এডিশন আর মানে পিডিএফ দেখেও আপনারা কাভার করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড এডিশনের বইয়ের পিডিএফ। ওকে। আর যারা কিনেন নাই তারা সেকেন্ড এডিশনের জন্য অপেক্ষা করতে পারেন। হ্যাঁ, ওখানে মানসিক দক্ষতা সহ আসবে, কিন্তু বইয়ের দাম সেই জন্য বেড়ে যাবে, 400 টাকার উপরে চলে যাবে। ওকে, ঠিক আছে। এখন আসেন, এই অঙ্কটাও এখন ওই নিয়মে আমরা করি, দেখি পারবো কি না। দেখি তো, এই নিয়মে করি। আমাদের নিয়মটা আমাদের অস্থির নিয়ম। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট? 3টা ডিজিট, 3টা। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট? 2টা ডিজিট। ভাইয়া এইবার বলেন তো, উপরে শূন্য বসাবো নাকি নিচেরটাই শূন্য বসাবো? বলেন, আগে বলেন। আবার করাচ্ছি, ওই যারা বুঝেন নাই তারা 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 দেখেন। বলেন তো এইবার কি উপরেরটাতে শূন্য বসাবো নাকি সে নিচেরটাতে শূন্য বসাবো? বলেন কোনটাতে? এই কোনটাতে এবার শূন্য কম? কোনটাতে শূন্য কম মানে কোনটাতে দশমিকের পরে ডিজিট কম? নিচেরটাতে।
সেকেন্ড এডিশন বের হবে জুলাই মাসের ফার্স্ট উইকে, জুলাই মাসের ফার্স্ট উইকে সেকেন্ড এডিশন। মানে আরো 15 থেকে 20 দিনের পরে বের হবে সেকেন্ড এডিশন। নিচে তাই না, নিচে একটা শূন্য আসবে, তাহলে 0.001 আর 0.1 গুণন 0.1, তাই না? তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তাই একটা শূন্য বসায় দিয়ে দুইটারই উপরে এবং নিচে দশমিকের সংখ্যা সমান করে দিলাম। এইবার এই দশমিক যদি না থাকে তাহলে উপরে আছে 1, এই দশমিকও নাই, এই দশমিক নাই, মানে সব দশমিককে আউট করে দিব এবার। মানে উপরে নিচে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করে দিয়ে আমি দশমিকগুলো আউট করে দিব। তাহলে এখানে দশমিক আউট করলে 0.0.1 মানে 1, এখানে 0.1 মানে হচ্ছে 1, এখানে 0.1.0 মানে 10, এটা মানে তো 10, কারণ দশমিক নাই, তার মানে 10। তাহলে 1/10 মানে কি? 1/10 মানে 0.1, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? মানে আমি এইটা ক্লাস 4-এর স্টুডেন্টদেরকে দেওয়ার পরে ওরা ওদের পরীক্ষায় যা যা আসে একবারে ধুমাই করে ফেলে, আর কোনো কিছু লাগে না। এই যে দেখেন, এখানে দেখেন তো, এবার এবার বলেন, এখানে দশমিকের পরে এখানে কয় ডিজিট, এখানে কয় ডিজিট বলেন, উপরে আর নিচে কয় ডিজিট করে আছে বলেন। এবার আমরা শর্টকাটে শিখতেছি, আমি তো বেসিকটা শিখাই দিছি। বলেন দশমিকের পরে কয় ডিজিট করে আছে? 1 ডিজিট করে আছে না? এখানেও 1 ডিজিট, এখানেও 1 ডিজিট। তাহলে কি আর কি কিছু করার আছে নাকি দশমিকগুলো খালি উঠাই দিব? দশমিকগুলো উঠাই দিলাম, এখন জাস্ট আপনি গুণ করে দেন। তার মানে 2 গুণন 3 গুণন 5, নিচে হচ্ছে 15। এই তো 3 আর 5 মিলে 15 কাটাকাটি, তার মানে 2 হবে অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি? মজা পাইছেন? ক্লিয়ার? ওয়াও টাইপের ক্লিয়ার হইছেন? ওয়াও, হ্যাঁ। এই ভিডিও অন অফ করেন। ভিডিও অফ। উফ, তো জ্বালাতন। ভিডিওটা অফ করেন। আচ্ছা, এইবার দশম বিসিএস এ আসছে। এবার দশম বিসিএস এ যেটা আসছে, এবার ভিডিও অন করলে আমি কিন্তু রিমুভ করে দিব, যে ভিডিও অন করবে রিমুভ করে দিব, এখান থেকে একবারেই রিমুভ করে দিব। এইবার এবার দেখেন, এটা এই অঙ্কটা দেখেন, খুবই মজার। এখানে দেখেন তো দশমিকের পরে কয় ডিজিট এখানে বলেন তো? এখানে দশমিকের পরে 1, এখানে 1, 1 একে 2, 1 2 3, মোট হচ্ছে 5 ডিজিট উপরে। এখানে কত? 1 2 3 4 5 6 ডিজিট এখানে। তাহলে কোথায় শূন্য বসাবো, উপরে না নিচে বলেন আগে? শূন্যটা কই বসাবো, উপরে নাকি নিচে? শূন্যটা কই বসাবো? এখানে 6 ডিজিট আছে দশমিকের পরে, আর এখানে দশমিকের পরে 1 2 3 4 5 ডিজিট আছে। তাহলে উপরে নাকি নিচে? আগে দশমিকের সংখ্যা যেহেতু সমান করতে চাই, উপরে না নিচে? যে কোনো এক জায়গায়, উপরে যে কোনো এক জায়গায়, কারণ উপরে কম। 1-এর পরেও শূন্য বসাইতে পারেন, 2-এর পরেও শূন্য বসাইতে পারেন, 3-এর পরেও শূন্য বসাইতে পারেন, যেখানে ইচ্ছা। ধরেন 1-এর পরে আমি শূন্য বসাইলাম, এবার হিসাব করা শুরু করলাম যে সব দশমিকগুলো আউট। এই দশমিক আউট করলে আমার 10, এই দশমিকও নাই তার মানে 2, এই দশমিকও নাই তার মানে 3, এখানে দশমিক নাই মানে 1, এখানে দশমিক নাই মানে 2, এই দশমিক নাই মানে 3, 3 3 কাটা 2 2 কাটা, অ্যান্সার হচ্ছে 10। ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? অস্থির? ওকে, রিপন রয়। অস্থির? ক্লিয়ার? বুঝছি? মানে আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে কি, আমাদেরকে মাথায় রাখতে হবে কিছুই না, যে মানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে মিলাই নিব, তারপরে আমি চিন্তা করব দশমিকগুলা নাই, দশমিকগুলা নাই হিসাবে আমি চোখে দেখবো যে নাই, এগুলা কই দশমিক, দূর এগুলা দশমিক নাই। ঠিক আছে? একজন বলছে যে দশমিকের মানে 3-এর পরে শূন্য বসাইলে উত্তর অন্য আসে কেন? 3-এর পরে শূন্য বসাইলে উত্তর অন্য আসে না।
আপনি ভুল করছেন তাই ভুল করলে তো যে কোনো জায়গায় শূন্য বসাইলেই মানে আলাদা উত্তর আসবে, তাই না? আপনি ভুল করে করছেন তাই আসলে শূন্য, ওই আপনার অ্যান্সারটা আলাদা আসছে। আপনি যদি এখানে দশমিকের পরে এই যে দুই দুয়ে চার আর দুই ছয়টা ডিজিট, এখানে হচ্ছে একটা দুইটা তিন চার পাঁচটা ডিজিট, তাহলে উপরে যদি এই জায়গায় শূন্যটা বসান তাও সেম অ্যান্সারেই আসবে। দশমিক বাদ দেন, এক গুণন দুই গুণন, এইটা মানে কি শূন্য শূন্য, দশমিক বাদ দিয়ে চিন্তা করেন, শূন্য 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 তিন শূন্য, তার মানে কি এটা 30 নিচে। এটা দশমিক বাদ দিলে শূন্য শূন্য এক মানে এক, শূন্য দশমিক বাদ দিলে এটা হচ্ছে শূন্য শূন্য দুই মানে দুই, এটা দশমিক বাদ দিলে শূন্য শূন্য তিন মানে তিন। কারণ কাটাকাটি করেন, দুই দুই কাটা, তিন দশে হচ্ছে 30, এই যে 10 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছেন? এভাবে করেও চিন্তা করা যাবে। শূন্য দশমিক, একজন বলছে শূন্য দশমিক এক 10 হইলো না কেন? ভাই এই দশমিকটা উঠাই দিলে এইটা জিনিসটা কি হয়, শূন্য শূন্য এক, শূন্য শূন্য এক মানে কি 10, শূন্য শূন্য এক মানে কি 10, 10 কেন হবে? মানে আমি বুঝি নাই। আরে, বুঝতে পারছেন? ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তো সবাই। অল ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা বিষয় ছিল যে আমাদের, যে ছিল যে স্কোয়ারের বিষয়গুলো একটু আমরা চিন্তা করি, হ্যাঁ, স্কোয়ারের বিষয়গুলো। আচ্ছা, ও, এইটাও কিন্তু ওই সেম ভাবে করেই হবে, ওইভাবে করেও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন এখন, এখানে একটা স্কোয়ার ছিল না, যে প্রথমের দিকে স্কোয়ার, স্কোয়ার করা মানে কিন্তু একই জিনিস দুইবার গুণ করা। 0.005 কে আপনি স্কোয়ার করা মানে হচ্ছে 0.005, এটা আপনি দুইবার গুণ করবেন। তাহলে দুইবার গুণ করার সিস্টেমটা কি হবে? গুণ করার সিস্টেম হচ্ছে 5 আর 5 গুণ করলে তো 25, আর দশমিকের পরে এখানে এক দুই তিনটা ডিজিট, এখানে এক দুই তিনটা ডিজিট, তাহলে তিন তিনে ছয়টা ডিজিট আগে দশমিক বসবে, এক দুইটা ডিজিট তো আছেই, তার মানে আরো চারটা শূন্য বসিয়ে দিয়ে তার আগে দশমিকটা বসবে, কিছু নাই জন্য একটা শূন্য বসবে, তার মানে 0.4টা শূন্য তারপরে 2 5, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝছেন? স্কোয়ার হলে এরকম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে এখানে ইন্টারেস্টিং একটা কাজ করছে, সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ, এই স্কোয়ারটা বীজগণিতের টাইপের, ইয়া, এই স্কোয়ারটা, এটা এটা খুব সহজ। দেখেন 0.2, এটাকে ভাগ করতে 0.2-এর কি স্কোয়ার আর 0.1-এর কিউব, এই দুটা ভাগ করলে কি হবে? আচ্ছা, 0.2-এর স্কোয়ার মানে কি? 0.2-কে দুইবার গুণ করা, এটা মানে কি হবে? দুই দ্বিগুণই হবে 4। তাহলে এখানে দশমিকের পরে এক ডিজিট, এখানে এক ডিজিট, মানে দুই ডিজিট, তার মানে দুই ঘর আগে দশমিক বসবে, চার তো একটা ঘর, তার আগে একটা শূন্য বসিয়ে দিয়ে তারপরে 0.04 হলো। আর 0.1-এর উপর কিউব দেওয়া মানে 0.1 তিনবার গুণ হবে, তাই না? কিউব দেওয়া মানে কি তিনবার গুণ, তাহলে তিনবার গুণ দিলে এক 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 গুণ করলে তো একই হয়। দশমিকের পরে একটা দুইটা তিনটা ডিজিট, তার মানে তিন ঘর আগে দশমিক আসবে, একটা ঘর তো আছেই, তার মানে দুইটা শূন্য দিয়ে একটা আমি দশমিক দিব। এখন এইটাকে এইটা দ্বারা যদি আমরা ভাগ করি, এটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, যে 0.04-কে 0.001 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে বলেন? এইবারকার সিস্টেমটা আমাদের কি দাঁড়াবে জানি, কি বলছিলাম? এখানে দশমিকের পরে তিনটা ডিজিট, এখানে দশমিকের পরে দুইটা ডিজিট, তাহলে আমরা কি করব? উপরে একটা কি বসাবো? শূন্য বসাই দিব, তারপরে দশমিকটাকে আউট করে দিব, চিন্তা করবো আউট করে, তার মানে এটা 0.040 মানে কি 40, আর এখানে এক দুই তিনটা শূন্য তারপরে এক মানে কি তিনটা শূন্য এক মানে এক, 40-কে এক দিয়ে ভাগ করলে 40-ই হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? মজা পাইছেন? মজার না? ইন্টারেস্টিং অনেক। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আসেন আমরা এই পর্যন্ত যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা এইবার চলে যাব হচ্ছে এর পরের টাইপের অঙ্কে। এগুলো অঙ্ক আপনাদের সবার সবার পেরে গেছেন, এইবার আসেন ভগ্নাংশের। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখব মূলত ভগ্নাংশের ছোট বড় নির্ণয়গুলা আমরা একটু দেখে নিব, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়।
এইটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আসেন। তো ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের বেসিক নিয়ম কি? বেসিক নিয়মটা হচ্ছে, বেসিক নিয়ম দিয়ে আমরা করব না যদিও, তবে বেসিক নিয়মটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। মানে এটা হচ্ছে বেসিক। বেসিক হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। যদিও সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে বেশিরভাগ অঙ্ক যত সময় লাগবে ওই অঙ্ক মানে এটা আসলে করাটা ইম্পসিবল, মানে যেটা বেসিক বেসিক নিয়মটা। ঠিক আছে, যেমন আমি বলে দিই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি, এটা একটু আমি বলে দিই। দেখেন, মনে করেন আপনার কাছে চারটা ভগ্নাংশ আছে, যে 5-এর 2, 4-এর 3, 8-এর মনে করেন 8-এর 5, আর আরেকটা আছে মনে করেন 2-এর 1। এই ভগ্নাংশগুলোকে ছোট বড় আকারে সাজাতে বলছে। এইটা হচ্ছে রিটেন পরীক্ষায়। কি পরীক্ষায়? রিটেন পরীক্ষায়। রিটেন পরীক্ষায় এইটা করার সিস্টেমটা কি হবে? আচ্ছা, ম্যাজিক ম্যাথ বইয়ে কি সমাধান ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে? অবশ্যই ব্যাখ্যা সহ উত্তর তো দেওয়া আছে, ম্যাথ বই কিনে নেই নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এই যে কাহিনীটা মনে করেন 5-এর 2 আছে। এই যে 5-এর 2 যে আছে, 5-এর 2 এগুলোকে আমি যদি মানে কোনটা ছোট কোনটা বড়, এটা মানে আমি বললাম যে বড় থেকে ছোট আকারে সাজান, বড় থেকে ছোট আকারে আমরা সাজাবো। তাহলে বেসিক নিয়মটা কি আসলে সেটা আগে আমরা যদি শিখি। বেসিকটা কি হবে? বেসিকটা এরকম হবে যে এখানে প্রথমে লসাগু করতে হবে, হরের লসাগু। যে হরের লসাগুগুলা কি হয় সেটা আমরা লিখবো, যে হরের লসাগু। হরের লসাগুগুলা কি আসতেছে দেখেন, যে 4, 5, 2 এবং 8 এগুলোর লসাগু কি হবে? আচ্ছা, লসাগু মুখে মুখেই বের করা যায়, এটা আমরা সিস্টেমটা তো শিখে যাব। যে 2, 4 এবং 8 এগুলোর সবগুলাকেই 8 দিয়ে যায়, তার মানে এগুলো 8 দিয়ে তো যায়, কিন্তু 5 তো আর 8 দিয়ে যায় না। তার মানে 8-এর দ্বিগুণ যদি নিই, 8 দ্বিগুণে 16, 16 5 দিয়ে যায় না, 3 8-এ 24 যায় না, 4 8-এ 32, 5 8-এ 40, 40 5 দিয়ে যায়, 40 5 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 2 দিয়েও যায়, এইভাবে করে করা যায়। আবার আমরা যদি এইভাবে করে লসাগুটা এইভাবে করে করি, 2 দিয়ে যে কোনো দুইটা সংখ্যা গেলেই 2 ওকে 2, 2 দুগুণে 4, 5 এখানে আসবে 4, তারপরে আবার 2 দিয়ে যায় 1, আমরা তো লসাগু করা শিখবই। আচ্ছা, তারপরে 5, তারপরে 2, আর তো যাচ্ছে না, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে হচ্ছে 40, এইভাবে করেও হিসাব করা যায় যে 40 হচ্ছে লসাগু। এইবার 5-এর 2 সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কিভাবে করতে হয়? 5-এর 2 সমান, এখানে 5-এর 2 লিখবো, গুণন, এখানে গুণন চিহ্ন দিব। এই 40-কে এই 5 দিয়ে, এই হরটা দিয়ে ভাগ করব, 40-কে 5 দিয়ে ভাগ করলে হয় 8, এই 8 দিয়ে উপরে এবং নিচে গুণ করব, তাহলে হবে হচ্ছে 5 8-এ 40 আর উপরে থাকবে 16। এটা হচ্ছে বেসিক নিয়ম। আচ্ছা, তার মানে এটা হলো 40-এর 16। সেকেন্ড ভগ্নাংশটা লিখবো, একই কাহিনী। এই 40-কে হর দিয়ে ভাগ করব, 40-কে আগে 4-এর 3 লিখে এখানে গুণ চিহ্ন দিব, 40-কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, 10 দিয়ে উপরে নিচে আমরা গুণ করব, তাহলে আসবে হচ্ছে 40-এর উপরে আসতেছে 30। আচ্ছা, এইবার এইবার আমাদের আসতেছে হচ্ছে কত? 8-এর 5। এইবার আবার 8-এর 5 লিখে গুণ চিহ্ন দিব, 40-কে 8 দিয়ে ভাগ করব, তাহলে আসে 5, 5 উপরে নিচে আমরা গুণ করব, 5 5-এ হচ্ছে 25, 5 8-এ হচ্ছে 40। আচ্ছা, এটা হচ্ছে রিটেন প্রসেস। তারপরে লাস্ট ওয়ান কি দেওয়া আছে? 2-এর 1। এই 40-কে 2 দিয়ে ভাগ করব, 40-কে 2 দিয়ে ভাগ করলে আসে 20, 20-কে উপরে নিচে গুণ করব, তার মানে হচ্ছে 20-এর 40। এখন নিচের গুলা যেহেতু সবগুলা 40 হয়ে গেছে, নিচের গুলা যেহেতু সবগুলা 40, তার মানে উপরের গুলা সবচেয়ে বড় যেটা সেটাই বড়। উপরের এখানে সবচেয়ে বড় হচ্ছে 30, 30 যেহেতু সবচেয়ে বড়, তার মানে 40-এর 30 সবচেয়ে বড়। তার চেয়ে ছোটটাকে 30-এর পরে আছে 25, তার মানে 40-এর 25টা তারপরে সবচেয়ে বড়, তারপরে সবচেয়ে বড়। তারপরে সবচেয়ে বড়কে 40-এর 20, তারপরে সবচেয়ে ছোটকে তার মানে 40-এর 16। 40-এর 30টা কে ছিল? 4-এর 3। 40-এর 25টা কে ছিল? 8-এর 5। 40-এর 20টা কে ছিল? 2-এর 1। আর 20-এর 16টা কে ছিল? 5-এর 2। তার মানে এইটা হবে ছোট থেকে বড়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় করার বেসিক নিয়ম। এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার বেসিক নিয়ম। মানে বেসিক নিয়মে এইভাবে করে করতে হয়। আপনি আমারে বলেন এটা যদি এমসিকিউ এ করা যায়, করা পসিবল? এই অঙ্ক আসলে তাও করা পসিবল হইতে পারে, কিন্তু আসলে এটা অঙ্ক যদি মানে বেসিক ভাবে করে যদি আমরা ওই যে বড় বড় অঙ্কগুলো করতে যাই, এটা কিন্তু কখনোই পসিবল না। ঠিক আছে, কখনোই করা পসিবল হবে না।
এটা কিন্তু কখনোই করা পসিবল হবে না। তাহলে বড় থেকে ছোট, তাই না? বড় থেকে ছোটতে আমরা সাজালাম। সবচেয়ে বড় হচ্ছে 3-এর 5, সরি 4-এর 3, তারপর 8-এর 5, এইভাবে করে করে। মানে যেহেতু 30 সবচেয়ে বড়, তাই 40-এর 30টা বড়, 40-এর 25-এর চেয়ে, তারপরে 40-এর 20, তারপরে 40-এর 16, এইভাবে করে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এখন খেয়াল করেন, এখন আমরা যদি এইভাবে খেয়াল করি যে এই অঙ্কটাই আমরা ইয়ে দিয়ে করব, এবার আমরা শর্টকাট দিয়ে করব। শর্টকাট দিয়ে করলে কিভাবে করে হবে, শর্টকাট দিয়ে আমরা কিভাবে করে করতে পারি, যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমরা শর্টকাট দিয়ে কিভাবে করে করতে পারি। অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে সবচেয়ে সহজ নিয়মটা আপনাদেরকে আগে আমি শিখাই। আমি অনেক নিয়মে আমার ইউটিউব ফেসবুকে অনেকগুলো নিয়ম দিয়েছি, যে এগুলো ছোট থেকে বড় করারই শর্টকাটেরই অনেক নিয়ম আছে। বেসিকটা তো শিখাই নেই, মানে যদিও ইউটিউব ফেসবুকে এগুলো বেসিক বেশিরভাগ দেই না। হ্যাঁ, বেসিক বেসিক তো মোটামুটি সবারই জানা আর কি। এগুলো তো ছোট ক্লাসে শিখেই আসে, যাতে করে মজার জিনিসগুলো দিই, যাতে করে স্টুডেন্টদের একটা ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, ছোটদের বিশেষ করে। আমার কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো দেওয়া ক্লাস 3-4-এর স্টুডেন্টদের জন্য। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট কারা পড়ে জানেন? সবচেয়ে ছোট স্টুডেন্টরা। আমার কাছে ইভেন ক্লাস 1-এর স্টুডেন্টরা অনেকেই আসে, যে স্যার 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 প্লিজ আমাকে নামটা শিখাই দেন। হ্যাঁ, প্লিজ আমাকে, মানে কিভাবে করে নামটা মুখস্থ রাখবো, আমার তো ম্যাথ ভালো লাগে না। ওদের জন্য এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং। কারণ মানে এত বোরিং মাঝে মাঝে অনেকের কাছে ম্যাথ লাগে, তাদের কাছে একটা ম্যাজিক দেখলেই ওদের ওই বোরিং জিনিসটাকে যখন ভালো লাগা শুরু করে, তখন বেসিক জিনিসটাও বুঝে যায়। এটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে মজার বিষয়। আচ্ছা দেখেন, ওকে, আমার এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে 5-এর 2, এটার যদি আমরা শর্টকাটে শর্টকাটে যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে যে 5-এর 2, 4-এর 3, এগুলো আছে না, এগুলো আছে। এই যে এই দুইটার মধ্যে আমি যদি এখন কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে কে কে বড়, সেটা সিস্টেমটা হচ্ছে যে আমি আগে টার্গেট গ্রহণ করব লবকে, মানে উপরেরটাকে টার্গেট গ্রহণ করে এর সাথে পরেরটার হর গুণ করব। 2 × 4, 4 × 2 হচ্ছে 8, এইটা হচ্ছে এই উপরেরটার উপরে বসাবো। আচ্ছা, এইবার এইটাকে গোল্লা দিয়ে এইটার সাথে এ পাশের হরটা গুণ করব, 3×5 = 15। এই দুইটার মধ্যে কে বড়? 8 আর 15-এর মধ্যে 15 বড়। তার মানে এ হচ্ছে ছোট আর এ হচ্ছে বড়। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? মানে এই যে একটা ভগ্নাংশের লবের সাথে পরের ভগ্নাংশের হর হর গুণ করে লবের উপর বসাবো, মানে এই দুইটার মধ্যে বড় ছোট আগে আগে আমরা কম্পেয়ার করতেছি। তাহলে এইটার লবের সাথে এর হর করে এই লবের উপরে বসাবো। তার মানে 2 আর 4 গুণ করলে 8, 8 বসাইলাম। আবার এর লবের সাথে এর হর গুণ করে 15, 15 এর উপর বসালাম। 8 আর 15-এর মধ্যে কি 15 বড়, তার মানে এই পাশের ভগ্নাংশটা বড়। এই দুটার মধ্যে জয়ী হয়েছে 4-এর 3। এইবার এই দুটার মধ্যে কে জয়ী সেটা আমরা দেখি। 5 আর 2 গুণ করলে 10, এই লবের উপর বসাইলাম। 1 আর 8 গুণ করলে 8, এই 8-এর উপর বসাইলাম, এই 1-এর উপর বসালাম। তাহলে 10 আর 8-এর মধ্যে কি 10 বড়, তারপরে এর মধ্যে জয়ী হয়েছে 8-এর 5। এরপরে আমি যদি বলি এখন যে এই দুজনের মধ্যে কে বড় কে ছোট, এই 3-এর সাথে 8 গুণ করবো, 3 × 8 = 24। এই 5-এর সাথে 4 গুণ করবো, 4×5 = 20। যেহেতু 24 বড়, তার মানে এদের মধ্যে সবচেয়ে বড় 4-এর 3, এবং তারপরে বড় হচ্ছে 8-এর 5। ক্লিয়ার? সবাই বুঝছি কি? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছেন? কিভাবে বড়টা হিসাব করতে হয় বুঝতে পেরেছি? মানে এটাই, হ্যাঁ, রাইট। আসেন আমরা এটা প্র্যাকটিস করি, তাহলে এরকম করে প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। দেখেন, আর ছোটর বেলা হচ্ছে ছোটটা নিয়ে হিসাব করব। ছোটটা নিয়ে, হ্যাঁ বুঝতে পারেনি অনেকে, হ্যাঁ ছোটর বেলা ছোটটা নিয়ে হিসাব করব। ছোটর বেলা ছোটটা নিয়ে হিসাব করব। যেমন 41তম বিসিএস প্রিলি দিয়ে আমরা শুরু করি। আচ্ছা দেখেন, তো এখানে আছে, আমরা প্রথমে এই দুইটা নিয়ে একটু কম্পেয়ার করি, যে আছে 5/12 আর এখানে আছে 13/6। এই দুইটার মধ্যে কে বড়, প্রথম দুইটার মধ্যে, সেটা আমরা আগে হিসাব করি। তাহলে তাহলে আমরা কি পাবো, উপরে 5, নিচে হচ্ছে 13। তাহলে 5 আর 13 গুণ করলে হচ্ছে 65। আমরা শুধু সবসময় লবের উপরে বসাবো, মানে উপরেরটার উপরে বসাবো। 5 13 হচ্ছে 65, উপরে বসাইলাম।
এই 6 এর সাথে এই পাশের হরটা গুণ করব। 7 12 হচ্ছে 72। তাহলে 5 13 65, 6 মানে 6 12 72। তাহলে কোনটা বড় হবে? এই দুটার মধ্যে কিন্তু মানে 7-এর 13-র 6 হচ্ছে বড়। এই দুইটার মধ্যে জয়ী হলো কে? 13-র 6। কথা কি বুঝছি কি আমরা? এইভাবে করে কি বুঝতে পারতেছি? এই দুইজনের মধ্যে হচ্ছে 13-র 6 বড়। এই দুইজনের মধ্যে কে বড়? যে 11 গুণন 8 মানে 8 11 88, 3 গুণন 24 মানে 3 24 72। তাহলে 88 যেহেতু বড়, মানে এই দুজনের মধ্যে বড় হচ্ছে 24-এর 11। এই দুইটার মধ্যে এখন কে বড়? যারা এই দুইজনের মধ্যে মানে এই দুইটার মধ্যে এ বড় হয়েছে, এই দুইটার মধ্যে এ বড় হয়েছে, তাহলে এই দুইটার মধ্যে কে বড়? তাহলে 6 আর 24 আমরা গুণ করব। 6 24-এ কত হচ্ছে? 6 24-এ 144, তাই না? যে 4 6 24-এ 4, আর 6 দুগুণে 12, আর 2 হচ্ছে 14। ওকে। আর 13-কে 11 দিয়ে গুণ করলে আসতেছে 143। তাহলে 144 হচ্ছে বড়। তার মানে এদের মধ্যে বড় হচ্ছে 11-এর 13-এর 6। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, আবার ছোটর হিসাবও সেম ভাবে করব। তাই করতে করতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এত বেশি এক্সাম্পল দেই, এত বেশি উদাহরণ দেই, করতে করতে ক্লিয়ার হবেন। মানে এইটা করার কিছু নাই যে হ্যাঁ ওইটা জিনিস আরেকবার বুঝান, আরেকবার বুঝে কি হবে? কারণ এত বেশি এক্সাম্পল দিব। যেমন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা, ছোট সংখ্যার যে হিসাবটা আমরা করব, দেখেন আমরা যদি নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা, এগুলোরও কয়েকটা আমরা প্র্যাকটিস করব। তাই এক্সাম্পল দিতে 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 দিতেই সব ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন এইটারই কথা যদি আমরা বলি, এক্সাম্পল দিই যে নিচের কোনটা সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে মনে করেন এই দুইটার মধ্যে কে সবচেয়ে ছোট, আমরা এই দুটো একটু হিসাব করি। তাহলে দেখেন এই 2-এর সাথে 11 গুণ, 2 আর 11 গুণ করলে 22। 3-এর সাথে 11 11 গুণ, 3 11 হচ্ছে 33। তার মানে কি 33 বড়। তার মানে এই দুইটার মধ্যে বড় হইল 11-এর 13। আবার 2 আর 15 গুণ করলে কত আসে? 15 দুগুণে 30। 4 আর 13 গুণ করলে 4 4 13 52। তার মানে 52টা বড়। তার মানে এই দুইটার মধ্যে হচ্ছে 11-এর 4 বড়। তাহলে এখন এই দুইটার মধ্যে, আচ্ছা এইগুলো তো বড়, কিন্তু আমার লাগবে হচ্ছে ছোটকে, সবচেয়ে ছোটকে। তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে, আমি ছোটগুলার কথা যদি বলি, এগুলো হচ্ছে বড়। তাহলে বড়গুলা লিখে আমার লাভ নাই। এবার আমার চাইছে কি বলেন তো? এবার আমাদের চাইছে হচ্ছে ছোটগুলা। তাহলে এখানে যদি আমাদের ছোটগুলার কথা বলি, তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 11-এর 2, এই দুইটার ছোট হচ্ছে 13-এর 2। তাহলে এই দুইটার মধ্যে কে ছোট? 13 দুগুণে হচ্ছে 26, এখানে এখানে 11 দুগুণে 22। তার মানে অবশ্যই এখানে যেহেতু 22, তাহলে 22 যেহেতু ছোট সংখ্যা, তার মানে 13-এর 2 হচ্ছে ছোট। ক্লিয়ার? বুঝেছি? মানে যখন ছোট তখন ছোটগুলা নিব, যখন বড় তখন বড়গুলা নিব। ক্লিয়ার? বুঝেছি? প্র্যাকটিস করা যাবে? সবগুলা পারবো? আসেন এখন আমরা ধারাবাহিকভাবে করি। তবে ধারাবাহিকভাবে করার আগেও একটু কাটাকাটি থাকলে কাটাকাটি করে নিয়েন, তাহলে হিসাব করতে সুবিধা হবে। যেমন দেখেন এইটা 18 আছে, এটা 36 আছে। 18-কে 18, 18 দুগুণে 36। এটা মানে কিন্তু 2-এর 1। এটাও কিন্তু কাটাকাটি করা যায়, 4 দিয়ে যদি উপরে নিচে ভাগ করি, 4-কে 4, 3 4-এ 12, এটা মানে কিন্তু 3-এর 1। তাহলে আমাদের জন্য হিসাব করাটা সুবিধা হবে। গুণ আসলে বড় গুণ করে তো লাভ নাই। তাহলে এখন এই 1-এর সাথে 3 গুণ করলে এখানে আসে 3, 5-এর সাথে 2 গুণ করলে আসে 10। তার মানে 3 ছোট নাকি 10 ছোট? 3 ছোট। তার মানে 2-এর 1, এদের মধ্যে 2-এর 1 ছোট। উপরের দুইটার মধ্যে 2-এর 1 হচ্ছে ছোট। আমি ছোটগুলা নিচ্ছি। যেহেতু 3 আর 10-এর মধ্যে, এই যে দেখেন 1-কে 3 দিয়ে গুণ করলে 3, 5-কে 2 দিয়ে গুণ করলে 10। তাহলে 10 ছোট নাকি 3 ছোট? 3 ছোট, যেহেতু ছোট সংখ্যা হিসাব করতে বলছে। 3 আছে হচ্ছে 2-এর 1, 2-এর 1। ওকে। আর এই দুইটার মধ্যে কে কে ছোট? তাহলে এইটা হচ্ছে 18, মানে সরি 16 আর 3, 3 16 হচ্ছে 48। এখানে 1 গুণন 31 মানে হচ্ছে 31। তার মানে এই দুইটার মধ্যে হচ্ছে 31টা ছোট। 31 ছোট মানে 3-এর 1টা হচ্ছে ছোট। 3-এর 1 আর 2-এর 1-এর মধ্যে কে ছোট? তাও আমরা হিসাব করি, কোনো সমস্যা নেই, হিসাব করে যাই। 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, 1 আর 2 গুণ করলে 2। তার মানে এই পাশে 2 মানে 2টা ছোট। 3-এর 1 হচ্ছে ছোট। 3-এর 1 ছোট মানে 14-র 4টা, 12-এর 4টা হচ্ছে এখানকার সবচেয়ে ছোট। ক্লিয়ার? বুঝেছি? ডি নাম্বারটা সবচেয়ে ছোট। মানে আমাদের এইসব নিয়ে আমাদেরকে এখন চিন্তা করারই দরকার নাই যে নিচে উপরের দুইটা একই হইলে যার হর বড় সেটা বড়, হ্যাঁ মানে যার হর বড় সেটা ছোট, যার হর ছোট তো সেটা বড়। এইসব চিন্তা করারই প্রয়োজন নেই, সব এক নিয়মেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে আমরা অন্য কোনো নিয়মেই যাচ্ছি না।
আমাদের আমাদের কাহিনী হইতেছে জাস্ট উপরেরটার সাথে নিচেরটা গুণ করে যদি ছোটটা বলে তাহলে ছোটটা নিব, ছোটটা মানে দুইটা দুইটা করে কম্পেয়ার করব। ক্লিয়ার সবাই? এইটার কি খবর? বিজোড় সংখ্যক ফ্র্যাকশন থাকলে সমস্যা কি? একটা কম থাকলে তো আরো ভালো। এই দুটার মধ্যে কম্পেয়ার করে যেটা যেটা ছোট সেটা নিলেন, তার সাথে এটার কম্পেয়ার করলেন, শেষ। বিজোড় সংখ্যক থাকলে আবার সমস্যা কোথায়? মানে বিজোড় সংখ্যক থাকলে কি সমস্যা আছে? যে মনে করেন তিনটার মধ্যে কম্পেয়ার করতে দিতে ধরলাম, তাহলে সমস্যা কি? যে কোনো দুইটার মধ্যে আগে কম্পেয়ার করবেন, তাদের মধ্যে যে ছোট, যদি ছোট বের করতে বলে সেই ছোটর সাথে ওই ছোটটার সাথে আরেকটার কম্পেয়ার করবেন, শেষ। তাহলে ওই যেটা মানে যেটা তারপরে যেটা ছোট হবে সেটাই সবচেয়ে ছোট। সেটা তো আরো সহজ হয়ে যাবে যদি তিনটা থাকে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে দেখেন, এই যে 5 আর 15, 5 আর 15 গুণ করলে 5 15 হচ্ছে 75। আচ্ছা, 12 আর 6, 6 12 হচ্ছে 72। যেহেতু ছোট বের করতে বলছে তাহলে 72 ছোট। তার মানে এদের দুইজনের মধ্যে জয়ী হচ্ছে 15 এর 12 হচ্ছে জয়ী, মানে এই হচ্ছে ছোট। আচ্ছা, এই দুটার মধ্যে কে ছোট? 21 আর 11 যদি আমরা গুণ করি, 21 11 গুণ করলে কত হয়? 11 দিয়ে গুণ করার সিস্টেমও শিখাই দিব, সমস্যা নাই। তাহলে 21কে 11 দ্বারা গুণ করলে আসবে 21 গুণন 11, 1 2 0, এখানে 1 2, তার মানে 1 3 2, মানে 231। এটা আসবে 231। আর 14 আর যদি 17 গুণ করা যায়, 17 আর 14, 4 সাথে হচ্ছে 28, সাথে থাকলো 2, 4 ওকে 4 2 6, এখানে 7 17 8, এখানে 3 238। তাহলে 231 ছোট নাকি 238 ছোট? 231 হচ্ছে ছোট। তার মানে 231 ছোট, মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 14 এর 11। তাহলে এই দুটার মধ্যে কে ছোট? তাহলে 12 গুণন 14 করতে হবে। তাহলে 12 গুণন 14 করলে কত আসে? 14 গুণন 12, তাহলে 14 দ্বিগুণে হচ্ছে 28, এখানে 0, এখানে 4 1, তার মানে 8 168। এটা আসে 168। আর 15 গুণন 11 করলে আসতেছে 165। তার মানে এদের মধ্যে ছোট হচ্ছে 11 এর 14। তার মানে সব মিলাই ছোট হচ্ছে 11 এর 14। ক্লিয়ার? তার মানে এদের মধ্যে ছোট হচ্ছে 11 এর 14। ক্যালকুলেশন গুলো করতে হবে। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 11 এর 14। তার মানে সবচেয়ে ছোট কে? 11 এর 14। মানে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এইটা, আবার এই দুটার মধ্যে ছোট হচ্ছে এইটা, আবার এই দুটার মধ্যে ছোট কিন্তু আবার এই দুটার কম্পেয়ার করলে 11, মানে আমাদের কম্পেয়ার করলে আস্তে আস্তে 11 এর 14 এর 11 আমাদের কিন্তু সবচেয়ে ছোট হয়ে গেল। ক্লিয়ার? বুঝছি? মানে প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার করে কে ছোট সেটা বের করব, দ্বিতীয় এই দুটার মধ্যে কম্পেয়ার করে কে ছোট সেটা বের করব, তাদের মধ্যে কম্পেয়ার করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা আচ্ছা, রুটের অঙ্ক এখানে কিছু আছে। রুটের অঙ্ক এখানে তো আমি বর্গমূল যখন করাবো তখন দেখাই দিব। রুটের এই ছোট বড়টা, কারণ রুট যেটাতে আছে রুটগুলো তো ওই বর্গমূলের বিষয় আছে, কোনটি বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, এই টাইপের অঙ্ক আসলে এখন পারা যাবে। আচ্ছা, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? মানে এখানে 3/2 এর চেয়ে বড় কোনটা? তো খুবই সহজ কথা হচ্ছে 3/2 এর সাথে সবগুলো কম্পেয়ার করতে হবে। 3/2 এর চেয়ে 15 এর 33 বড় না ছোট? তাহলে এই যে 2 গুণন 50 মানে 100, 3 33 হচ্ছে 99। তার মানে কোন ভগ্নাংশটি 3/2? এখানে তো 99, তার মানে এই সংখ্যাটা ছোট। এবার 3/2 এর সাথে আমরা এখানে জাস্ট 3/2 লিখবো। দেখেন, 2 গুণন 11 মানে হচ্ছে 11 দুগুণে 22, 3 8 হচ্ছে 24। এটা আসলে বড় হয়ে গেল। এই যে দেখেন, মানে কথা কি বোঝা গেছে? এখানে যদি আমরা 3/2 লিখি, তাহলে এই 2 আর 11 গুণ করলে কি হয়? 11 দুগুণে 22, এটার মান হচ্ছে 22। আর 3 আর 8 গুণ করলে কি? 24, এটার উপরে 24 পড়ছে। তার মানে 3/2 এর চেয়ে বড় হচ্ছে এটা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 এর 12 করে, 15 এর 12কে কাটাকাটি করলেও সহজ সহজ হয়ে নিত, সহজ হইতো, সমস্যা নাই। ওকে, এটা কি বুঝেছি? ক্লিয়ার?
মানে 3-এর 2-এর চেয়ে কোনটা বড় বলছে। তাহলে এখানে 3-এর 2-এর সাথে আমরা কম্পেয়ার করা শুরু করব, 3-এর 2-এর সাথে কম্পেয়ার করা শুরু করব। যে এখানে যদি আমরা 3-এর 2 বসাই, যেমন এখানে যদি 3-এর 2 বসাই, তাহলে 3 3 হচ্ছে 9, 9 এর উপরে বসলো 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে এটা তো ছোট আসছে, তার মানে এটাও 9। এখানে যদি 3-এর 2 বসাই, তাহলে 3 3 3 13 হচ্ছে 39 আসলো, আর এটা হচ্ছে 27 দ্বিগুণে 54 আসলো, তাহলে এটা বড়, এটা কিন্তু ছোট আসলো, তাও হইলো না। এখানে যদি 3-এর 2 বসাই, 3 8 24 আসলো, আর 11 দুগুণে 22 আসলো, এই পাশে 22, এটা 24, তার মানে এইটাই কিন্তু বড়। ক্লিয়ার, বুঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন? মানে কম্পেয়ার গুলা বুঝতে পেরেছেন কিনা? সহজ কথা, সহজ কম্পেয়ার হচ্ছে যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার কম্পেয়ার হচ্ছে যে ওই সংখ্যাটাকে পাশে লিখবেন, পাশে লিখে যার সাথে কম্পেয়ার করতেছেন সেই এই যে এই সংখ্যার লবকে নিবেন, এই লবের সাথে পরেরটার হর গুণ করে উপরে বসাবেন। মনে করেন এই সংখ্যাটার আবার লব নিবেন, তার আগের সংখ্যাটা আপনি ওই সংখ্যাটার হরের সাথে অপর সংখ্যাটার হরের সাথে গুণ করে উপরে বসাবেন। যেইটা মান বড় সেটা সেই সংখ্যা সেই ভগ্নাংশটা বড়, যেটা মান ছোট সেই ভগ্নাংশটা ছোট। তার মানে এই দুটার মধ্যে কে বড়? তার মানে এইটা বড়, কিন্তু এর চেয়ে বড় চাইছে, তার মানে এইটা তো এর চেয়ে ছোট, এই সংখ্যাটা তো এর চেয়ে ছোট, তার মানে এটা আপনার অ্যান্সার হবে না। ক্লিয়ার? হ্যাঁ, মানে অনেকেই আছে যে কি ব্যাপার, আবার বুঝেন আবার বুঝেন, এই জিনিসটা এতটুকু জিনিস না বুঝার কি আছে। আচ্ছা দেখেন, এইটাও এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করতেছি, তাহলে এইটার সাথে কি অপরটার হর গুণ করব, 3 8 24, এটার সাথে এর হর গুণ করব 22, তাহলে এই 22 আর 24-এর মধ্যে কে ছোট? তাহলে এইটা ছোট, তার মানে এইটা ছোট এইটা বড়, তার মানে এই ভগ্নাংশটা কি এটার চেয়ে বড় না? তার মানে এটাই আপনার অ্যান্সার, খ নাম্বারই অ্যান্সার হবে। ক্লিয়ার? মানে যে কোনো কম্পেয়ার করতে গেলে জাস্ট পাশে বসাবেন, পাশে বসায়ে যেই সংখ্যাটার সাথে কম্পেয়ার করতেছেন, যেই ভগ্নাংশের সাথে কম্পেয়ার করতেছেন সেইটার মানে হরের সাথে ওই সব ভগ্নাংশটার লব গুণ করে দিবেন, মানটা বসাবেন। হ্যাঁ, আর গুণ করে লবে বসাবেন, তাহলেই হয়ে গেল। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন কি, এখন আপনারা একটু নিজেরা একটা করেন তো দেখি। মনে করেন আমি আপনাদেরকে দিলাম যে 8-এর 3 এ নাম্বারে, বি নাম্বারে, 5-এর 4 সি নাম্বারে, 11-এর 9 আর ডি নাম্বারে 14-এর 9। এ বি সি ডি এর মধ্যে কোনটি ছোট? কোনটি ছোট হিসাব করেন দেখি, পারেন কিনা। চারটা অপশন থেকে বড়টা নিলে হবে না, না চারটা অপশন থেকে বড়টা নিলে হবে না, চারটা অপশন থেকে বড়টা নিলে হবে না, এটা দুইটা দুইটা করে কম্পেয়ার করতে হবে, দুইটা দুইটা করে কম্পেয়ার করতে হবে, বুঝছেন? দুইটা দুইটা করে কম্পেয়ার করতে হবে। এই যে এখানেও যেমন 3 আর 5 গুণ করলে কত হয়, 3 5 15, এই দুটা কম্পেয়ার করি আগে। 4 আর 8 গুণ করলে 4 8 32, তাহলে এই দুটার মধ্যে ছোট কে? 15 ছোট, 15 ছোট হইলে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 8-এর 3। 9 গুণন 11, 9 গুণন 14, 9 14 কত? 9 14 হচ্ছে 126, আর 9 গুণন 11, 9 11 99, এই দুটার মধ্যে ছোট কে? 14-এর 9। এখন এই দুটার মধ্যে ছোট কে? 3 14 হচ্ছে 42, আর 8 9 হচ্ছে 72, তাহলে 42টা হচ্ছে ছোট, তাহলে 8-এর 3 হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ছোট, তাই না? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কি? ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝেছি? মানে প্রথমে এই দুটার মধ্যে কম্পেয়ার করলাম যে 3 3 5 15, আর এখানে 4 8 হচ্ছে 32, তাহলে 15 আর 32-এর মধ্যে 15 ছোট, তাই এটা ছোট, যেটা ছোট ছোট যেহেতু বলছি ছোটটা হিসাব করলাম, তার মানে ছোট হচ্ছে 8-এর 3 এখানে।
এই দুটার মধ্যে কে ছোট? 9 আর 14 গুণ করলে 126, 9 আর 11 গুণ করলে 9 11 99, 99 ছোট মানে 14 3। তারপর 8 3 আর 14 9 এর মধ্যে কে ছোট? 3 14 হচ্ছে 42, আর এখানে হচ্ছে 8 9 হচ্ছে 72। তাহলে 42 যেহেতু ছোট, তার মানে 8 3 হচ্ছে সবচেয়ে ছোট। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে। যদি সবচেয়ে বড় হিসাব করতে বলতো বলেন, এখানে ছোটর জায়গায় যদি বড় হইতো তাহলে কি হিসাব করতাম আমরা? ছোটর জায়গায় যদি বড় হিসাব হইতো, তাহলে ছোটর জায়গায় যদি বড় হিসাব করতে হইতো তাহলে কোনটা অ্যান্সার হইতো? এখানে যদি আমাদের ছোটর জায়গায় বড় হিসাব করতে বলতো তাহলে কোনটা অ্যান্সার হইতো? তাহলে আগের মতো আগে আমরা কি করে নিতাম? তাহলে বড় এবার আমরা বড়টা হিসাব করতাম, যে এই দুটার মধ্যে বড় কে? এই দুটার মধ্যে বড় কে? প্রথম দুটার মধ্যে, প্রথম দুটার মধ্যে 32, এইটা বড়, মানে এখানে বড় হচ্ছে 5-এর 4টা বড়। যেহেতু 15 আর 32 এর মধ্যে 32 বড়, তাহলে 5-এর 4 বড়, বড়টা হিসাব করতেছি আমরা। এই দুটার মধ্যে বড় কে? 126 বড়, তার মানে হচ্ছে 11 এর 9টা বড়। এই দুটার মধ্যে বড় কে? বড় আমরা কিভাবে হিসাব করব? 4 আর 11 গুণ করলে 4 11 44, আর 5 9 হচ্ছে 45। 44 আর 45 এর মধ্যে 45 বড়, তার মানে 11 এর 9 হচ্ছে সবচেয়ে বড়। ক্লিয়ার? বুঝছি। তবে একটা একটা জিনিস করলে ভুল হবে, যে সবগুলা লিখে এগুলোর মধ্যে কম্পেয়ার করলেন, যে হ্যাঁ এগুলোর মধ্যে কম্পেয়ার করলে সেটা আপনার অ্যান্সার কিন্তু কারেক্টও হইতে পারে, ভুলও হইতে পারে। সবসময় দুইটা দুইটা নিয়ে কম্পেয়ার করতে হবে, কারণ আপনি এইটার সাথে এইটার হর গুণ করছেন, তাহলে কম্পেয়ার হয়েছে এই দুটার মধ্যে। আবার এইটার সাথে এইটার হর গুণ করছেন, আর এইটার সাথে এইটার হর কম্পেয়ার হয়েছে এই দুটার মধ্যে। এগুলোর মধ্যে কম্পেয়ার করে লাভ নাই, যে উপরের নিচে উপরের নিচে 4টার মধ্যে কম্পেয়ার করে এ বড় তাহলে এইটাই বড়, না, এটা নাও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না, দুইটা দুইটা করেই করতে হবে। এটা আবার ভুল করে দিয়ে আসেন না। মানে আমার এক স্টুডেন্ট এই ভুল করছে, নিজে বেশি কাবিল। হ্যাঁ আমি বুঝে গেছি ভাই, এটা তো 15 আছে, 15 সবচেয়ে ছোট, 15ই দিলাম। ভুল হয়ে যাবে। কাবিল কাবিলগিরি করা যাবে না। ওটা যদি করা যেত তাহলে তো আমি বলে দিতাম। এটা করা যাবে না, দুইটা দুইটা করে ক্লিয়ার করে, দুইটা দুইটা করে কম্পেয়ার করে তারপরে ওদের মধ্যে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে সরলীকরণ টাইপ। সরলীকরণ টাইপটা ক্লাস ইয়ার, মানে একেবারে ছোট বাচ্চাদের জন্য। তারপরেও এই টাইপের কিছু কিছু ম্যাথগুলো আমি দেখাবো, সমস্যা নাই, এগুলো দেখাই দিব। ক্রমিক সংখ্যা নির্ণয় আগামী দিন। আচ্ছা, এটার উপরে আমাদের মোট হচ্ছে, বাস্তব সংখ্যার উপরে মোট আমাদের ক্লাস হবে হচ্ছে 5টা। মানে আমি মোট 5 ক্লাস নিব, হচ্ছে 5টি ক্লাস। হ্যাঁ, বাস্তব সংখ্যা ওই যে এরপরে 5টা ক্লাসের পরে আপনাদের সরল শতকরার ক্লাস হবে, শতকরার 2টা থেকে 3টা ক্লাস হতে পারে। তারপরে আবার লাভ ক্ষতি, ওইটাতেও 2টা থেকে 3টা ক্লাস হবে। আর তারপরে হচ্ছে সুদ কষা, সুদ কষাতেও 2টা থেকে 3টা ক্লাস হবে। এই হচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।